কান ফেটে গেল। গ্রেগরি চেঁচিয়ে উঠেছে। সেই সাথেই যারা গ্রেগরির হাত ধরে ফাটলের মুখে ভেতরে টানছিল তাদের হাতে গ্রেগরির মাথা থেকে কোমর পর্যন্ত শরীরটা ভেসে উঠে চলে এলো। গ্রেগরির আধ কাটা দেহ, তার কোমর থেকে পা পর্যন্ত অংশটা কেউ যেন সদ্য কেটে ফেলেছে। রক্তের চারিদিকে বন্যা ছুটছে। ওই যে ওই মর্মান্তিক ঘটনার ঘাতক, ওই যে ওই ফাটলের ওপাশেই রয়েছে। তার একটা চোখের সাইজ এই ফাটলের গর্তের মতো, আর সেই চোখ ফাটলের পাশাপাশি এনে বাইরে দিয়ে সে দেখছে। বোধহয় এর ভেতরটাই দেখতে চাইছে। এটা সেই বড় সড়ো একটা ডান ক্যালিস্টাস। ওটা জাহাজের এই ছোট্ট ফাটলের ওপাশেই রয়েছে। সবাই কাঁপছে থরথর করে। অগোছালো একঘেয়ে মনের শান্তির টনিক শব্দকথায় আপনাদের জানাই আরও একবার স্বাগত। নমস্কার, আমি খুশি। আজকে নিয়ে চলে এসেছি সমুদ্র অভিযানের এক রোমাঞ্চকর রহস্য কাহিনী। তাপস বাবুর কলমে অতল জলের বিভীষিকা। আজ তার পর্ব 2। প্রথম পর্বের লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। গত পর্বে আপনারা শুনেছিলেন বহু মূল্যবান রত্ন মণিমাণিক্যপূর্ণ দুটি জাহাজ আমেরিকার সাউথহ্যাম্পটন বন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কয়েকদিনের মধ্যে সমুদ্রের অজানা এক ঘূর্ণির মধ্যে পড়ে ডুবে যায়। আমেরিকার গভর্নমেন্ট তাদের সুদক্ষ এবং সুপ্রশিক্ষিত উদ্ধারকারী দলকে পাঠায় এই উদ্ধার কার্যে। উদ্ধার কার্য চালাতে গিয়ে তারাও অজানা অচেনা ভয়ঙ্কর সমস্ত বিপদের সম্মুখীন হয় এবং তাদেরও একটা সাবমেরিন সহ কয়েকজন ডুবুরি নিখোঁজ হয়ে যায়। কিছুদিনের জন্যে উদ্ধার কার্য স্থগিত রেখে আরও লোকজন এবং অত্যাধুনিক সরঞ্জাম সহযোগে পরিকল্পনা মাফিক উদ্ধার কার্য চালানো শুরু হয়। দেখা যায় ডুবে যাওয়া জাহাজ দুটির মধ্যে বাসা বেঁধে হাজার হাজার ডিম পেড়েছে সমুদ্রের বিভীষিকা ডান ক্যালিস্টাস নামক অত্যাধিক হিংস্র প্রজাতির এক মাছ। কিভাবে এদের এড়িয়ে উদ্ধার হবে মণিমুক্ত? কিভাবেই বা খুঁজে বের করবে তাদের হারিয়ে যাওয়া সহযোদ্ধাদের? আর কিভাবেই বা উদ্ধার হবে সেই সাবমেরিন? জানতে হলে শুনতে হবে আমাদের এই পর্ব। শুরু হচ্ছে অতল জলের বিভীষিকার দ্বিতীয় পর্ব। জাহাজ এগিয়ে চলে জলের গভীরে। তারা যতই গভীরে নামে ডুবোজাহাজের মাঝে থাকা সাউন্ড রেকর্ডিং মেশিনে আওয়াজ আসতে থাকে গম গম করে। সেই আওয়াজটা যেন আরও বেড়ে যায়। সাউন্ড রেকর্ডিং মেশিনের দিকে তাকিয়ে জেমস বলল, শুনতে পাচ্ছ? ওই আওয়াজ, ওটাই জলের চাপের আওয়াজ। কেমন আওয়াজটা প্রখর হচ্ছে। আরও যত গভীরে নামা যাবে এই আওয়াজ ততই বাড়বে। তারপর হঠাৎ জলের চাপের আওয়াজের মাঝে একটা অন্য ধরনের আওয়াজ শুনতে পেল তারা। বেশ দূর থেকে এই আওয়াজটা আসছে, কিন্তু সেটা যার থেকে আসছে আওয়াজে মনে হচ্ছে সেটা বেশ বড় কিছু। জলের নিচে ডুবোজাহাজের সামনে থাকা আইহোল দিয়ে হঠাৎ বেশ কিছু চূড়ার মতো পর্বত দূর থেকে দেখা যাচ্ছে। সেগুলো কাছে যেতে আরও স্পষ্ট হলো। জেমস বলল, ওগুলো দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, দেখতে পেয়েছি। এ যেন ভূপৃষ্ঠে যেমন আমাদের পাহাড় আর তার মধ্যে গুহা দেখি, কতকটা তেমন কিছু। হেলকাস কথাটা বলে উঠল। তবে পার্বত্য গুহা প্রাকৃতিকভাবে গড়ে ওঠে। ওর ওপর দীর্ঘদিন পাথর ধুলো বালি মাটি জমে জমে অমন স্তূপ হয়ে পর্বতের আকার নিয়েছে। কিন্তু গুহার মুখগুলো যা দেখছি, এ তো বেশ বড় বড়। কি আছে এর মধ্যে? খুব ভালো প্রশ্ন করেছ। ওগুলো জায়ান্ট স্কুইডের গুহা। দেখতে মোটা ডরামের মতো, কিন্তু এর শরীরের শেষ দিকে আছে বেশ অনেকগুলো সুর, যা দিয়ে এরা শিকার করে। একটা গুহার পাশ দিয়ে হিলকাসের জাহাজটা নামছিল। এখান থেকেই গুহার মুখটা খুব ভালো মতোই দেখা যাচ্ছে। কিছুক্ষণ জাহাজটাকে থামিয়ে রাখলো জেমস ওই গুহার সামনে এসে। এ তো বেশ বড় মুখের গুহা। এই জাহাজটাও ভিতরে ঢুকে যাবে এমনই আকার। কিন্তু
ভিতরে দুর্ভেদ্য অন্ধকার। আইহোলের সামনের আলো বেশি দূরে যাচ্ছে না, তবে গুহার ভিতরটা বেশ স্যাঁতস্যাঁতে। গুহার মুখের সামনে জাহাজের আইহোল। একেবারে জাহাজের থেকে মুখোমুখি সে গুহার দুর্ভেদ্য অন্ধকারে ঘেরা মুখটা স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। হঠাৎ সাউন্ড ডিভাইস কেঁপে উঠল। নতুন একটা প্রকট আওয়াজ ধরা পড়েছে তাতে। আওয়াজ গুহার মধ্যে থেকেই আসছে। একটা দমদম করে হাতুড়ি পেটানোর মতন বিভৎস আওয়াজের। আর এতে কোনো সন্দেহ নেই আওয়াজটা খুব কাছে এসে পড়েছে জাহাজের। জেমস বোধহয় এটা আঁচ করেই জাহাজকে আরও নিচে নামানোর বোতামটা উপরে চেপে দিল। কিন্তু হঠাৎ সেই মুহূর্তে কতকটা গোলাপি রঙের বেশ কতগুলো ফুলের পাপড়ি খুললে যেমন দেখতে লাগে, তেমনই কতগুলো লম্বা লম্বা গোলাপি রঙের মোটা মোটা সুর সেই গুহা থেকে বেরিয়ে জাহাজের আইহোলকে আঁকড়ে ধরল। কি ভীষণ শক্তি ওই সুরে! মুহূর্তে মনে হচ্ছে সেটা জাহাজটাকে পেঁচিয়ে নিয়ে ওই গুহার মধ্যে টেনে নিয়ে যাবে। জাহাজের কিন্তু আর ক্ষমতা নেই ওপর বা নিচে যাওয়ার। স্পষ্ট বোঝা যাচ্ছে জাহাজের নিচে নামার গতি কোনো একটা বড় শক্তির সঙ্গে লড়াই করে চলেছে অনবরত। আর সেই শক্তির কাছে জাহাজের শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। তবুও প্রায় আধ ঘন্টা এই টানাটানি চলার পর সেই সুরগুলো আবার সেই গুহার মধ্যেই ঢুকে গেল। জাহাজ টান থেকে মুক্ত। জাহাজ এখন আবার ফিরে পেয়েছে তার স্বাভাবিক গতি। সে আবার নিচে নামতে শুরু করেছে। হিলকাস আর এন্ডারসন ভয়ে শিহরণে কাঁপছে। তাদের সারা শরীরে কাঁটা দিয়ে কাঁপুনি দেখা দিয়েছে। কাঁপা কাঁপা গলায় এন্ডারসন বলে উঠল, এ যা দেখলাম এ তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এত বড় বড় সুঁড় এই স্কুইডের। এর তো শুধু সুঁড়গুলো দেখে যা বুঝলাম, এর মাথা তো তবে অনেক বড়। একদম তুমি ঠিক বলেছ। ওই গুহগুলো দেখেই সন্দেহ হয়েছিল এখানে বড় বড় স্কুইড থাকে। পৃথিবীর সবচেয়ে বড় স্কুইডের আকৃতি 60 ফুট, বুঝতে পারছো? ওরে বাবা, কি বলছো তুমি? এই যেটা দেখলাম এটাই তো কম করে 30 থেকে 40 ফুটের হবে। ঠিক। আসলে এই স্কুইড এইসব গুহ বানিয়ে এর মধ্যে লুকিয়ে থাকে। গুহ মুখের দিকে তাকিয়ে গুহা মুখে কোনো সাপ, মাছ, কাঁকড়া গেলেই তাকে তার লম্বা লম্বা সুর দিয়ে আঁকড়ে ধরে গুহায় টেনে নিয়ে খেয়ে ফেলে। আমাদের জাহাজটাকে প্রথমে ওটা ভেবেছিল হয়তো কোনো শিকার, তাই ও সুর দিয়ে আঁকড়ে ধরেছিল এবং টান ছিল ওর গুহার মধ্যে। এদের সুরগুলো কিন্তু অনেক বড় বড় হয়। সাধারণত পূর্ণবয়স্ক স্কুইডের সুর 12 থেকে 14 ফুট পর্যন্ত হতে পারে। আশেপাশে আস্তে আস্তেই তো দেখতে পেলে কত গুহা। এর মধ্যে এমন আকারের কত স্কুইড আছে বুঝতে পারছো? একটা টানেই জাহাজকে আমি নিচে নামাতে অক্ষম হলাম। এবার একবার ভেবে দেখো, এই স্কুইডের সঙ্গে অন্য সকল স্কুইড গুহা থেকে বেরিয়ে যদি আমাদের জাহাজকে সুর দিয়ে টানতো তবে কি দশা হতো। সত্যি, এটা ভাবলেই তো গায়ে শিহরণ জেগে ওঠে। খাবারের অভাব হলে তুমি আর আমি কি করে ঘরে বসে থাকবো? খাদ্য সংগ্রহের জন্য বাইরে তো বেরোবেই। এরাও ঠিক প্রধানত এই গুহার মধ্যেই বেশিরভাগ সময় থাকে, তবে খাবারের অভাবে গুহা ছেড়ে বেরিয়ে উপরে আসে শিকার ধরতে। তবে এরা সাধারণত এই গভীরেই থাকে। আর শুনে খুব আশ্চর্য হবে, এই স্কুইড কিন্তু সমুদ্রের একেবারে জলের উপরেও যেতে পারে। তাহলে জলের এই গভীরে শুধু ওই ডানকেরাস্টাসই ভয়ঙ্কর জীব এটা ভেবে নিও না, ওর থেকেও আরো অনেক ভয়ঙ্কর জীব সমুদ্রের অতল গহ্বরে বাসা বেঁধে থাকে। আমাদের জাহাজ তো নিচেই যাচ্ছে, জানি না ভয়ঙ্কর কি কি আমাদের জন্য আমাদের সামনের পথে অপেক্ষা করছে। কথাটা বলেই জেমস জাহাজের গতিটা আরও একটু বাড়িয়ে দিল, স্পিড বুস্টার সুইচটা টিপে।
জাহাজ আরও দ্রুত গতিতে নামতে লাগলো নিচে। গমগমে আওয়াজের প্রবলতা বেড়েই চলেছে ক্রমাগত। মনে হচ্ছে সে আওয়াজ তার জাহাজের চারিদিক থেকে তাকে যেন ঘিরে ধরে আছে। জেমস বলল, এই গমগমে আওয়াজের বৃদ্ধি কিন্তু নির্দেশ করছে আমরা সমুদ্রের গভীর থেকে গভীরতম স্থানে যাচ্ছি। জাহাজের গতিবেগের মধ্যে কোনো পরিবর্তন নজরে আসেনি। সামনের আইহোলের আলোর পাশে দুটো আলো দুপাশ থেকে ফেলা হয়েছে। সামনের দৃশ্যপটকে আরও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তাতে। এখানে আলো জোরালো না হলে অনেক কিছুই স্পষ্ট করে দেখা যায় না, তাই আইহোলের পাশে থাকা আলোগুলোকে জ্বালানো হয়েছে। এই আলো অবশ্য জ্বালানো হয় না সবসময়। জাহাজ গভীরে গেলে আলোর জোর কম হয়ে আসে। তখন সে আলোর মাত্রাকে বাড়াতে সাপোরেটিভ এই আলো জ্বালাতেই হয়। তখন সেই আলো দুটো আইহোলের মেইন আলোর পাশেই জ্বালানো থাকে, যেমনটা এখন হয়েছে। আর এতেই সামনের পথ আরও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে দৃষ্টিগোচর হচ্ছে। হঠাৎ বেশ কিছুটা দূরে সাদা সাদা সূচলো কিছু একটা দেখা গেল। একটা বড় হাঙরের মৃতদেহ, মুখ খোলা উপুর হয়ে পড়ে রয়েছে। আর তার এই মুখ খোলা থাকার জন্য তার মুখের দুই চোয়ালে থাকা দাঁত বেরিয়ে আছে। জাহাজ তার সামনে আরও একটু এগিয়ে এলে স্পষ্ট দেখা গেল হাঙরের শরীরটা। সারা শরীরে ক্ষতর চিহ্ন, পিঠের দিকটায় একটা বড় আঘাতের চিহ্ন। তার উপরেই আইহোলের আলো পড়ল। আঘাতটা এমন, বেশ অনেকগুলো জায়গা খুবলে খাওয়ার মতন দেখাচ্ছে। পিঠে শরীরের কাঁটাও বেরিয়ে এসেছে। জেমস বলে উঠল, কোনো কিছুর সঙ্গে এর একটি লড়াই হয়েছে এবং এর ফলে কামড়িতে ওর শরীরেও তার প্রভাব পড়েছে। সাধারণত এমন হাঙর মাঝে মাঝে খিদের জ্বালায় স্বজাতির উপরেও হামলা করে বসে। মানে বলতে চাইছো এই হাঙর অন্য কোনো হাঙরের সঙ্গে লড়েছে আর সেই লড়াইতে ও মারা গেছে? এইগুলো ওর গায়ে সব লড়াইয়ের চিহ্ন? বলতে পারো, তবে এমনটাই আমার অনুমান। এটা বুঝতে পারছি এই হাঙর বেশি দিন মরেনি, সম্ভবত 1 কি 2 দিন এর পুরনো মৃতদেহ এটা। ওরে বাবা, তার মানে এখন আমরা যেখান দিয়ে চলেছি এখানে 1 কি 2 দিন আগে সমুদ্রে বড় কোনো দুটো হাঙরের মধ্যে তুমুল লড়াই হয়েছিল, আর সেই লড়াইতে এই হাঙর মারাত্মকভাবে জখম হয়ে মারা গেছে। ঠিক তাই। এই রকম পরিস্থিতিতে হঠাৎ একটা বড় ঢেউ এসে জাহাজের গায়ে লাগলো। জলের নিচ থেকে একটা কালো পাক ঘূর্ণির মতো উঠে চারিদিক ছেয়ে ফেলল। এই ঘূর্ণি আগে দেখা এবং খুব পরিচিত ছবি। সামনে সেই হাড়কে আর দেখা গেল না। কালো পাখির নিকষ কালো আধার সামনে পুরোপুরি ছেয়ে দিয়েছে। জাহাজের গতিবেগের কাঁটা এবার একটু নড়ে উঠল। জাহাজের কম্পাসে দেখা যাচ্ছে একটা কিছু ভীষণ দূর থেকে এগিয়ে আসছে তারই দিকে। অ্যান্ডারসন আর হিলকাস, মনে হচ্ছে বিপদের সম্ভাবনা। একটা ভয়ঙ্কর কিছুর মুখোমুখি আমরা হতে চলেছি। তোমরা ওই পেরিস্কোপে একটু তাকাও তো। আমি জাহাজটাকে ততক্ষণে একটু দূরে নিয়ে যাই। এই জায়গা থেকে দূরে যেতেই হবে। এ তীব্র কালো পাকের ঘূর্ণি এমন জলের গভীরতায় ভীষণ ভয়ঙ্কর এবং কোনো বিপদের আগমনের সংকেত দেয়। তোমরা চোখ মেলে বসে থাকো পেরিস্কোপে, কিছু দেখতে পেলেই আমাকে জানাবে। হিলকাস অ্যান্ডারসন জাহাজের পেরিস্কোপে চোখ পেতে বসে রইল। এ জাহাজের পেরিস্কোপের ক্যামেরা অনেকটাই বড়। পাশাপাশি 4-5 জন একসঙ্গে দাঁড়িয়ে একই সঙ্গে দেখা যায়। মানে পেরিস্কোপের ক্যামেরায় চোখ রাখতে পারে 4-5 জন। পেরিস্কোপে চোখ রেখে বসে আছে হিলকাস এবং অ্যান্ডারসন। জেমস সাবমেরিনটাকে আস্তে আস্তে দূরে নিয়ে যাচ্ছে সেই জায়গাটা থেকে। হঠাৎ হিলকাস চেঁচিয়ে উঠল, ওগুলো কি? আচ্ছা, দূরে ওটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ তাই তো,
ওগুলো কি? জেমস, জাহাজের গতি বাড়াও। জেমস জাহাজের গতি বাড়াতে লাগলো এই নির্দেশ পেয়ে। মুখ থেকে আকস্মিক একটা শব্দ বেরিয়ে এলো জেমসের। কি হলো? কি দেখছো? উত্তর ওদের থেকে পাওয়া গেল না, কারণ এই কথার উত্তর জাহাজের আই হলে তাকিয়েই মিলে গেল। সামনে সেই নোংরা পাখির মধ্যে দেখা যাচ্ছে সেই অসংখ্য ধারালো দাঁতের অধিকারী মাছ ডানকেলেস্টাসের বিরাট একটা শাড়ি। পিলে পিলে তারা নিচ থেকে উপরে উঠে এসে জাহাজের পাশ ঘেঁষে ছুটছে দূরে থাকা সেই হাঙরটার কাছে। মাছগুলো বেশ হিংস্র দেখাচ্ছে। জেমস বলে উঠল, সব ভীষণ ক্ষুধার্ত। তোমরা কি এই মাছের সন্ধানে এখানে নেমেছো? এর কথাই বলেছিলে এতদিন ধরে। দীর্ঘ 30 বছর এই সমুদ্রের গভীরে বিচরণ করছি। এ ধরনের মাছ তো এর আগে কখনো দেখিনি। তবে এই মাছের শারীরিক গঠন এবং ঝাঁকে ঝাঁকে একসাথে চলাফেরা দেখে বুঝতে পারছি এরা ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে। একদম ঠিক বলেছ, ঝাঁকে ঝাঁকে এরা আক্রমণ করে। তবে আকারে ছোট মাছ এই শ্রেণীর এই পদ্ধতি অবলম্বন করে। সে কি বলছো? আকারে ছোট? এগুলো আকারে ছোট? মানে এর থেকেও এই জাতীয় বড় মাছ আছে? এদের শরীরই তো একটা মানুষের সমান। এরা যদি ছোট হয় তবে এর চেয়ে বড় মাছের চেহারা অনুমান করেই তো আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে কাঁপুনি ধরছে। সে মাছ তাহলে কত বড় হবে? ঠিক তখনই জাহাজের তলদেশ থেকে একটা ঝড়ঝাপটা আর তার প্রভাবেই জাহাজ যেন ঘুরে গেল। এতক্ষণ জাহাজ যেদিকে চলছিল সম্পূর্ণ তার সামনের দিশাপথ এবং গতিমুখ বদলে গেল আকস্মিক একটা কাঁপুনিতে। সকলের মনেই গভীর কৌতূহল এবং ভয়ার্ত চাহনি। এই গভীর জলের অতলে এমন বিরাট ঝাপটা যা এত বড় একটা সাবমেরিনকে দুলিয়ে দিল, এটা কিসের হতে পারে? জাহাজের পাশের পোর্ট হলে চোখ রেখেছিল জাহাজের অন্যান্য সকল সায়েন্টিস্টরা। সেখানে দেখা গেল বড় বড় কয়েকটা ডানকেলেস্টাস। এগুলোর সাইজে 32-33 ফুট তো হবেই। পাক খেতে খেতে জলের গভীর থেকে উঠে এসে জাহাজের পাশ দিয়ে উঠছে উপরে। প্রায় 5-6টা উপরের দিকে দ্রুত চলে গেছে, আর এদেরই পাক খাওয়ার জন্যই জল এরকমভাবে আন্দোলিত হলো, যেন জলের মধ্যে ছোট ছোট ঢেউ তৈরি হয়েছে। জেমস বলল, এরা একসাথে আসে, তাই এদের আসার গতিবেগ জলের মধ্যেই ঘূর্ণি সৃষ্টি করে। আর এই ঘূর্ণি আসলে হচ্ছে এই মাছের আগমনের গতিবেগ। আসলে আমরা এখন দেখছো তো 10 লাখ ফুট গভীরে নেমে গিয়েছি। এখানে সামান্য তরঙ্গ বড় আকার ধারণ করতে পারে, আর তার ফলে আমাদের এই জাহাজ দুলে উঠতে পারে। তবে এসব মাছের সামনাসামনি হওয়া মানে সামনে থেকে এদের দেখলে তো ভয় লাগবেই। প্রতিটা আমাদের সাবমেরিনকে মুহূর্তের মধ্যে বড় একটা আঘাত এনে বিরাট ক্ষতি করতে পারে। তবে সত্যি এদের দেখে এই প্রশান্ত মহাসাগরের অতল জলের গভীরে একটা বড় সড়ো ভয়ানক বিষয় সম্পর্কে জানতে পারলাম। তার সাথে জানতে পারলাম এই সমুদ্রের অতল জলের নিচে লুকিয়ে থাকা এক অজানা ইতিহাস কি। কিন্তু ওরা সব দল বেঁধে গেল কোথায়? প্রতিটাই এখন ক্ষুধার্ত। আর ওই যে হাঙরটাকে জলের গভীরে আমরা দেখতে পেলাম, আমার মনে হয় এই মাছের ওপর চড়াও হয়ে ওকে মেরে ওর দেহ দিয়ে নিজেদের খাবারের চাহিদা মিটিয়েছে। ওর গায়ে যে আঘাতের চিহ্ন আমাদের নজরে এসেছে তা সত্যিই এই মাছের আক্রমণের, এটা আমার অনুমান। এরাই দলবদ্ধভাবে আক্রমণ করে ওই মাছটিকে মেরে শিকার করেছে। ওই দেখো, আবার গতিবেগের কাঁটা নড়ছে সামান্য। আরো গভীরে নামলে এই নাড়াচাড়া আরো বাড়বে। এর মানে এবার আমরা সমুদ্রের গভীর থেকে গভীরতর স্থানে মুক্তি। আর এই কাঁপুনি জলের চাপের। এখন জাহাজের গতি যতই বাড়াও সে কিন্তু আর দ্রুত চলতে পারবে না। জলের চাপের জন্য একটা নির্দিষ্ট গতিবেগ রেখেই এগোবে। এই দেখো, পোর্ট হোল আর আই হোলের বাইরে তুমি এখন যে জলরাশি দেখছো,
এর মধ্যে যদি আমরা এখন যাই তবে মুহূর্তের মধ্যে আমাদের শরীর বোমা ফাটার মতো ফেটে চৌচির হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কেন বলো তো? এই জলে নামলেই আমাদের হার্টের ওপর জলের চাপ এমন মাত্রায় থাবা বসাবে যাতে আমাদের হার্ট মুহূর্তের মধ্যে ফেটে যাবে। আর হার্ট ফেটে যাওয়া মানে বুঝতেই পারছো, মৃত্যু অবধারিত। আর এই জলে অক্সিজেন আমরা পাবো না, ফলে ফুসফুস তার স্বাভাবিক কাজ করতে অক্ষম হবে। আচ্ছা, দূরে ওটা কি দেখা যাচ্ছে? ওটা যেন আমাদের দিকেই আসছে না? হিলকাসের কথায় সবাই সামনে আলোয় দেখতে পেল বহু দূরে একটা সাদা মতো কি যেন তাদের জাহাজের মুখের দিকেই এগিয়ে আসছে। সেটা সামনে এলে তাকে স্পষ্টভাবেই বোঝা গেল সেটা একটা পরিচিত জন্তু, 8 পায়ের অধিকারী একটা অক্টোপাস। জেমস বলে উঠল, জায়ান্ট অক্টোপাস। প্রধানত জলের এই গভীর তলদেশে এরা থাকে, যেখানে সূর্যের আলো পৌঁছয় না। সেখানে এই প্রাণীর বাসস্থান। এরা কিন্তু শান্ত স্বভাবের আর নিরিবিলি স্থানে থাকতে পছন্দ করে। তবে এই জলের নিচে তোমরা যেসব প্রাণীদের দেখছো, এরা সবাই কিন্তু শীতল রক্তের প্রাণী। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এইসব প্রাণীরা সবাই কেন আমাদের জাহাজের কাছে আসছে? এর কারণ হলো এই সমুদ্রের গভীরতা যেখানে গিয়ে আমরা এখন চলছি, এটা সম্পূর্ণ একটা অন্ধকারের রাজ্য বলা চলে। আইহোলের আলোটা খানিকক্ষণ নিভিয়ে রাখলেই তোমরা বুঝতে পারবে। কথাটার সাথে সাথেই জেমস আইহোলের আলোটা নিভিয়ে দিল সুইচ টিপে, আর সাথে সাথেই নেমে এলো আইহোলের ওই গোলাকার দেখার পথের সামনে এক নিকষ কালো অন্ধকারের জবনিকা। কোথায় কি আছে কিছুই বোঝা যায় না। মাঝে মাঝে বিভৎস সব আওয়াজ চারপাশ দিয়ে জায়গাটাকে আরও বেশি ভয়ঙ্কর এবং রহস্যময় করে তুলেছে। তারপর আবার আলো জ্বালিয়ে দিল জেমস এবং সে বলল, দেখলে তো এই জায়গাটা আসলে কেমন? এমন অন্ধকারাচ্ছন্ন জায়গায় আমাদের জাহাজের সামনে থাকা এই জোরালো আলোই এখানে বসবাসকারী প্রাণীদের আমাদের কাছে টেনে নিয়ে আসছে। ওই আলো দেখে ওরাও কৌতূহলী হয়ে সামনে আসছে, আর এতে আমাদেরও সুবিধা হচ্ছে। এখানে থাকা প্রাণীদের সঙ্গে সামান্য পরিচয় ঘটে যাচ্ছে। কিন্তু জেমস আলো নেভাতে আশপাশ থেকেই কীরকম ভয়ঙ্কর সব শব্দগুলো ভেসে আসছিল। তাহলে ওই শব্দগুলো কিসের? তাহলেই ভেবে দেখো, এই জাহাজের মধ্যে থেকেই এসব বিদঘুটে আওয়াজ তোমাদের শরীরে রক্ত ভয়ে জল করে দিয়ে কৌতূহল বাড়িয়ে দিয়েছে। আর যদি তোমরা জাহাজ ছেড়ে এরকম স্থানে থাকতে, তবে তোমাদের দশা কি হতো? আসলে জলের নিচে অনেক দূর থেকে আওয়াজ ইকো হয়ে এমন ভয়ঙ্কর হয়ে ওঠে। এসব হয়তো জলের চাপের শব্দ কিংবা কোনো প্রাণীরও হতে পারে, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। শব্দগুলো দূর থেকে ইকো হয়ে এমন ভয়ঙ্কর হয়ে ওঠে, ওই দেখো তারার মতো। ওগুলো কি বলতে পারবে? কথা বলতে বলতে হিলকাস আর জেমস আইহোলের থেকে চোখ সরিয়ে রেখেছিল। এবার জেমসের কথায় ওরা আবার আইহোলের দিকে মনোসংযোগ করল। অ্যান্ডারসন বলে উঠল, এ তো তারা মাছ, স্টারফিশ। একদম সঠিক বলেছ, এটা তারা মাছ। তবে এদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইসব প্রাণী জলের নিচে মাটি আঁকড়ে চলে ফিরে বেড়ায়, মাঝে মধ্যে জলে ভেসে ভেসেও চলাফেরা করে। এ তেমনই এখন জলের নিচে ছেড়ে উপরে ভেসে চলেছে। জাহাজের গতিবেগের কাঁটার কাঁপুনি আরও বেশি বেড়ে গেল। দুপাশ থেকে চেপে ধরা জলে সেই গমগম শব্দের তীব্রতাটাও এখানে চরম হয়ে উঠল। জাহাজের ওয়েভ ডিটেক্টর ডিভাইসে দেখা গেল ডিজিট উঠছে 12998 1299999 করে 13,000 ফুট গভীরতায় প্রবেশ করছে এই জাহাজ। জাহাজ আরও নিচে নামল। তারপর এক সময় নিচে নামার সর্বোচ্চ সীমা 15,000 ফুটে এসে থামল সেটা।
সমুদ্রের জলরাশির সীমা কিন্তু এখানে শেষ হয়ে যায়নি। নিচে ঘনিয়ে আছে আরও নিকষ কালো আধারের জমাট এক অন্ধকার। এখানে গতিবেগের কাঁটা মুহুর্মুহু আন্দোলিত হয়ে চলেছে। জাহাজের গতিও অনেকটাই কমে গেছে। জেমস বলে উঠল, দেখছো তো, এটাই সবচেয়ে গভীর যেখানে এই জাহাজ নামতে পারে। কিন্তু জেমস, জাহাজকে এত আস্তে করে দিয়েছো কেন? এ তো কচ্ছপের মতো গতি। এটাই তো তোমাকে বলতে চেয়েছিলাম যে জাহাজ এখানে নিজের থেকেই আস্তে হয়ে গেছে, আর এটাই জলরাশির চাপ। এখানে আমরা এখানে নামলে ফেটে চৌচির হয়ে যাব। আই হলে নজর রাখো, এই জায়গাটায় বড় বড় পাহাড়ের, জাহাজের চারিদিকে ছড়িয়ে রয়েছে অসংখ্য পাহাড়, তার বুকে লেগে রয়েছে শামুক ঝিনুক। লম্বা লম্বা রন পা ফেলে এক ধরনের ভয়ঙ্কর কাকর এখানে ঘুরে বেড়াচ্ছে ওই সব পাহাড়ের গা দিয়ে। তাদের মুখে বড় বড় দাঁড়া। ওই যে একটা ছোট অক্টোপাস একটা কাঁকড়া ধরতে গেল এবং কাঁকড়া দাঁড়া উঁচিয়ে উঠল। তারপর ওই দাঁড়া দুটো অক্টোপাসের মাথাটায় বসিয়ে দিল। এরপর ওই দাঁড়াটা অক্টোপাসের মাথা থেকে তুলতেই ফিনকি দিয়ে রক্ত অক্টোপাসের উপরের অংশে দেখা গেল তার পুরো মাথাটাই ওই দাঁড়া দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে ওই লম্বা লম্বা পাওয়ালা দাঁড়া বিশিষ্ট প্রাণীটি। আর তার দাঁড়ায় আটকে রয়েছে অক্টোপাসের কাটা মাথাটা। সেটাকে ধরে সে আবার খাচ্ছে। জাহাজ পাহাড়টার গা দিয়ে আস্তে আস্তে যাবার জন্য বিষয়টি স্পষ্টভাবেই পরিলক্ষিত হচ্ছে। জেমস বলে উঠল, এখানে যত প্রাণী আছে বা থাকে সবই কিন্তু মাংসাশী এবং ভয়ঙ্কর ঘাতক। এরা প্রয়োজনে স্বজাতিদেরও শিকার করে খেয়ে নেয়। এর অবশ্য একটা কারণ, এত নিচে সাধারণত জলের স্বাভাবিক প্রাণীরা আসে না, তারা এখানে বেঁচে থাকতে পারে না। তাই বেশি প্রাণী না থাকায় এখানে থাকা ওই সব প্রাণীদের খিদেও প্রচণ্ড হয়। যখন উপর থেকে কোনো প্রাণীর মৃতদেহ বসে সেখানে এসে পড়ে, তাতেই এরা ভাগ বসায়। ওই যে লম্বা লম্বা পাহাড়ের গায়ে চলে ফিরে বেড়ানো যে প্রাণীটা দাঁড়াওয়ালা দেখলে, এটা কিন্তু এক ধরনের কাঁকড়া। কাঁকড়া? কি বলছো? এ তো বেশ ভয়ঙ্কর। এমন তো জীবনেও দেখিনি। এটাই তো তোমাকে বললাম, সমুদ্রের গভীরতা হলো একটা জানার জগৎ। এখানেই তো মানুষ নেমে আজও এই জগৎ সম্পর্কে জানার চেষ্টা করছে, কিন্তু তার এখনো পর্যন্ত মাত্র 5% মানুষ জানতে পেরেছে। বাকি 95% মানুষের জানার বাইরে চলে গিয়েছে। কারণ এই জায়গা সুবিশাল, আর এখানে নেমে অনুসন্ধান করা ছেলের হাতের মোয়া নয় যে একদিনে নেমে সব কিছু কেউ জেনে ফেলবে। বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ এখানে নেমে অনুসন্ধান চালাচ্ছে, আর তার ফলাফল মাত্র 5% অনুধাবিত হয়েছে। তবে সমুদ্রের নিচে যতই গভীরে যাও না কেন, ঠিক সেই জায়গাটা খুঁজে নেওয়া ভীষণ সহজ। অত্যাধুনিক র্যাডার আর কম্পাসের মাধ্যমে এটা আর সহজ হচ্ছে। হঠাৎ জাহাজের ডান দিকে থাকা পোর্ট হোলের ঠিক উপরেই একটা ছোট্ট ছিদ্র হয়ে জল ঢুকতে লাগলো। জলটা অবশ্য এখন ফিনকি দিয়েই ভেতরে ঢুকছে। প্রত্যেকে আরো বেশি আতঙ্কিত। জেমস বলল, সাংঘাতিক ব্যাপার, জলের চাপ প্রবল হয়ে উঠেছে, আর এখানে এক মুহূর্ত নয়, উপরে যেতে হবে। জেমস জাহাজের উপরে ওঠার সুইচটা টিপে দিল। এই জাহাজে মোট 4টি সুইচ, একটা জলের নিচে নামার, আর একটা জলের উপরে ওঠার, আরও একটা সামনে এগোনো, আরও একটা পাশ কাটানো। জাহাজ উপরে উঠতে শুরু করলো। ওদিকে জাহাজের ভেতরে ঢুকে যাওয়া জলের গতিতে জাহাজের মধ্যে জল সমস্ত যাত্রীদের গোড়ালি পর্যন্ত ডুবিয়ে ফেলল। এখন এই জায়গায় জলের মাত্রা যদি এভাবেই ক্রমাগত বেড়ে চলে, তবে জাহাজ জলের ভারে একেবারেই থেমে যাবে, এবং এই জলের প্রবেশের কারণে জাহাজে জল পুরোপুরিভাবে ভরে যাবে।
তার মধ্যে থাকা যাত্রীদের মুহূর্তেই ঘটবে শরীর সমাধি। জেমস জেমস, তুমি ওপরে খবর পাঠাও, জাহাজের মধ্যে ছিদ্র হয়ে জল ঢুকে গেছে, এসওএস দাও। আমি এখন যে কাজটা করছি এর দিকেই আমাকে গভীর মনোসংযোগ দিতে হবে। এখন জাহাজকে ওপরে ওঠানোর চেষ্টা থেকে সরলে চলবে না। প্রতিটি মুহূর্ত বুঝতে হবে জাহাজের গতিবেগটা। জল যেভাবে ভেতরে ঢুকে আসছে তাতে এর গতিবেগ অনেকটাই কমে যাবে। এই গতিবেগটা কমে আসছে কিনা জলের ভারে আমি এখন এটাই দেখছি। এই যে পাশে দেখো, ওই যে ডান দিকে একটা ফোন আছে, ওটা রিসিভারটা তুলে 595 ডায়াল করো কেউ, তাতেই উপরে খবর যাবে। সমস্ত কিছুর আপডেট দাও। জাহাজের মধ্যে আসা জলের ধারাকে রোধ করা গেছে। ওখানে লোহার একটা অংশ ঝালাই করে লাগিয়ে দেওয়া হয়েছে। ভেরি গুড জব, তোমরা ভালো কাজ করেছো। এখন ওই ছিদ্রের কাছে দাঁড়িয়ে থেকে দেখো জল ভেতরে লিক করছে কিনা। ঠিক তখনই জেমস জাহাজের কন্ট্রোল ডিভাইস থেকে একটা সুইচ টিপে দিল। এই সুইচটা একদম আলাদা অন্য সুইচগুলোর থেকে। এটা বেশ বড় আর লাল রঙের। তবে সুইচটা টেপার সাথে সাথেই জাহাজের নিচের ক্যাবিনেটের ঠিক মাঝ বরাবর উন্মুক্ত হলো একটা কিছু, আর সেখানে দেখা গেল নালার মতো একটা পথ। জাহাজের মেঝেতে এতক্ষণ ধরে জমে থাকা সমস্ত জল সেই নালা পথেই বাইরে বেরিয়ে গেল, এবং সাথে সাথেই জাহাজের গতিবেগ বেড়ে গেল অনেকটাই। তারপর উপরের দিকে আর একটা সুইচ টেপাতে আবার ক্যাবিনেটটা জুড়ে গেল এবং জাহাজের ফ্লোর আগের মতোই হয়ে গেল। জেমস বলে উঠল, কি ভীষণ অবাক হলে বিষয়টি দেখে। এটা জাহাজের ভার্নেস পিস্টন। এটা আধুনিক সমস্ত সাবমেরিনে এখন করা হচ্ছে। বিগত 25-30 বছর আগে সাবমেরিনের সিস্টেমটা ছিল না। জল ভেতরে ঢুকলে সেই জলকে জাহাজ থেকে নালা পথে এটা বের করতে সক্ষম। এটা বলতে পারো জাহাজের একটা এমার্জেন্সি সার্ভিস। জাহাজ তখন আস্তে আস্তে উপরে উঠছে। আমরা আপাতত এই গভীর থেকে অনেকটা উপরে উঠে যেতে চাই। এখানে জলের চাপ দেখছো তো জাহাজের কেমন ফুটো করে দিয়েছে। কোথায় কি লুকিয়ে আছে কিছুই বুঝতে পারছি না। আইহোল দিয়ে চারিপাশটা দেখো কেমন কালো অন্ধকার হয়ে রয়েছে। এর মধ্যে দিয়ে কোনো বড় কিছু প্রাণী সামনে এলেও তাকে আমরা দেখতে পাবো না। এ একদমই সত্যি কথা। অ্যান্ডারসন আর হিলকাস জাহাজের আইহোলের আলোয় চারিদিকটা নজর রাখতেই দেখতে পেল ঘন কালো পাখির নিকষ কালো আধার চারিদিকে ছেয়ে রয়েছে। 2 ফুট দূরে কি আছে কিছুই তো দেখা যাচ্ছে না। জাহাজ উপরের দিকে উঠে চলেছে। যতই উপরে যাচ্ছে তত যেন জাহাজের গতি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। জেমস বলল, এবার তাহলে বিষয়টি খুব সহজেই বুঝতে পারছো। যত আমরা উপরে উঠছি জাহাজের গতিবেগ কেমন বাড়ছে। এর মূল কারণ জলের চাপ এবার কমে আসছে। ওদিকে জাহাজের গতিবেগের কাঁটাতে উঠছে 12,000 11,000 ফুট গভীরতা কমে আসছে ধীরে ধীরে। জাহাজের আইহোলে দৃশ্যমানতা আরও পরিষ্কার। এবার দূরের জিনিস আস্তে আস্তে দেখা যাচ্ছে। ঘোলাটে কালো ভাবটা জলের মধ্যে এতক্ষণ যা তাদের চারিদিকে ছেয়ে ছিল সেটা কমে আসছে ক্রমাগত। জেমস বলল, আমরা তো নিচে অনেকক্ষণ ঘুরেছি জাহাজের ছিদ্র হবার আগে, কিন্তু এর মধ্যে কোথাও সেই হিগস আর তার সাবমেরিনে কোনো সন্ধান পাইনি। আমার কেন জানি না মনে হচ্ছে হিগসের সাবমেরিন এত গভীরে পৌঁছয়নি। সেটা বোধ হয় জলের উপরের অংশেই আছে। জলের 3টি অংশ হয়, সেটা জানো তো? 1 উপরিভাগ, 2 মধ্যভাগ, 3 নিম্নভাগ। এই নিম্নভাগটাকেই বলে ডেক্রুজার জোন, মানে এটা চ্যালেঞ্জিং জোন। আমরা এতক্ষণ এই চ্যালেঞ্জিং জোনেই ছিলাম, বুঝলে? কিন্তু জেমস, তোমার কথায় যদি আমরা চ্যালেঞ্জিং জোনে থাকি তবে তো আমরা একেবারে এই সমুদ্রের তলদেশে পৌঁছে গিয়েছি। মানে তোমার ওই জাহাজ একদমই তলদেশ ছুঁতে পেরেছে, তাই তো? সেটাও বলতে পারো কিছুটা, কারণ আমরা যেখানে ছিলাম তার থেকে আর মাত্র 20-30 ফুট নিচে নামলেই সমুদ্র পৃষ্ঠ দেখতে পেতাম। তবে সমুদ্রের তলদেশ সর্বত্র সমান নয়। মানে
এর মাটি সমতল নয়, সব জায়গায় যে তুমি এর মাটি এক উচ্চতায় ছুঁতে পারবে বিষয়টি তেমন নয়। এই প্রশান্ত মহাসাগরের এমন এমন জায়গা আছে যা অনেক গভীর থেকে গভীরতর। এই সমুদ্রপৃষ্ঠ থেকে আরও প্রায় 4000 থেকে 5000 কিলোমিটার গভীরে এমন একটা জায়গা আছে, তাকে মারিয়ানা ট্রেঞ্চ বলে। এটাই পৃথিবীর সবচেয়ে গভীরতম অংশ। একে চ্যালেঞ্জিং খাতও বলে। এখানে একটা হিমালয় পর্বত এনে ডুবিয়ে দিলেও সেটার ওপর জল 20,000 থেকে 30,000 ফুট থেকেই যাবে। বুঝতে পারছো তো? তবে সে জায়গাটা কত গভীর, ভয়ঙ্কর, ভয়াবহ একটা স্থান। সেখানে কত অজানা ভয়ঙ্কর প্রাণীকে সমুদ্রে লুকিয়ে রেখেছে তা বলে শেষ করা যাবে না। আমার মনে হয় এই ডানকেলাস্টাস কোনোভাবে সেখান থেকেই উঠে এসেছে উপরে, কারণ এমন আকৃতির মাছ আমি সমুদ্রের জলে এর আগে কখনো দেখিনি। চলো, অনেক কথা হলো। ওই দেখো, গতিবেগের কাঁটা 70,000 ফুট দেখাচ্ছে। মানে আমরা এখন সেই জায়গায় এসে পড়েছি যেখানে হিগসের জাহাজ থাকার সম্ভাবনা। এখানে আমি জাহাজের উপরে ওঠা সুইচ টিপে অফ করছি আর স্টে সুইচ অন করছি। এই জায়গাটা আমরা ভালোভাবে দেখব। এমন কথা বলা মাত্রই জাহাজ নিয়ে সে জায়গায় সমান্তরালভাবে চলতে লাগলো জেমস। হিলকাস আর এন্ডুসন অন্যান্য সায়েন্টিস্টদের সঙ্গে জাহাজের দুপাশের পোথলে নজর রাখল। বেশ কিছু শঙ্কর মাছ, তারা মাছ, ছোট ছোট হাঙরের দল এদিক ওদিক ভেসে ভেসে চলে যাচ্ছে। কত রং বেরঙের মাছের দল এ প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে চলেছে তার ইয়ত্তা নেই। হঠাৎ তার মধ্যে একটা বিশাল দানবাকৃতি মাছ সরাসরি এসে জাহাজের আইহোলের উপর মাথা দিয়ে একটা জোর আঘাত করলো। সেই আঘাতে জাহাজের ভিতর একটা বিরাট কাঁপুনের সৃষ্টি হলো। জেমস কন্ট্রোল রুমের সুইচ থেকে ছিটকে পিছনে পড়ে গেল। জাহাজের বাইরে মাছের আক্রমণ বেশ প্রবলই হয়েছে। তার ফলে জাহাজের ভিতরে থাকা সবাই সেটা ভালোভাবে অনুভব করতে পেরেছে। জেমস নিজেকে সামলে উঠে বসতেই দেখতে পেল সেই মাছটা যেন আইহুলে মাথা ঠেকিয়ে রেখেছে। মনে হচ্ছে সেটা যেন জাহাজের মধ্যে থাকা তাদেরকে দেখতে চেষ্টা করছে। কিন্তু মাছটা একেবারে আইহুলের সামনে, এত সামনে দেখতে পেয়ে, আর তার মুখে সেই ব্লেডের মতো দুটো চোয়ালে দুটো দাঁত, সত্যি ভয়ঙ্কর। বুকের মধ্যে স্পন্দন যেন বেড়ে উঠছে তাদের। কোনো এক অলৌকিক শক্তিতে মনে হচ্ছে মাছটা যেন জাহাজের ভিতরে তাদের উপস্থিতি টের পেয়ে গেছে। এটা যদি সত্যি হয় তবে বুঝতে হবে এই মাছের মাথার বোধ শক্তি ভীষণ প্রবল। হিলকাস আর এন্ডুসন এবং জাহাজের অন্যান্য সায়েন্টিস্টরাও জাহাজের ভিতরে উঠে দাঁড়িয়েছে। সবার চোখে মুখে প্রবল ভয়ের ছাপ। সামনে একটা জলের সেই দানবীয় মাছ, আর তার মুখোমুখি আর এক প্রান্তে তারা সবাই। মাঝে শুধুই ছোট্ট হাইহলের একটা তফাৎ, সেটাই যেন এই দানবীয় প্রাণীর থেকে তাদের আলাদা এবং ভিন্ন করে রাখতে পারছে। মাছটা বেশ কিছুক্ষণ তার মাথাটা ওই আইহোলের কাছে ঠেকিয়ে রেখে দ্রুত নিচে পাশ কাটিয়ে চলে গেল। এন্ডুসন কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ডান কেলস্টাস, সব থেকে বড় ডান কেলস্টাস মনে হয় এটাই। তার দেখাই আমরা পেলাম। তবে জানি না এই দর্শন আমাদের পক্ষে সৌভাগ্য না দুর্ভাগ্যর। তা নির্ধারিত হয়ে আছে অদূর ভবিষ্যতে। এন্ডুসন আবারও কাঁপা কাঁপা গলায় বলল, এই যা দেখলাম এখনো আমার গা হাত পা কাঁপছে। কি বড় এই মাছটা! এতক্ষণ আমরা এই জলে রয়েছি, এত বড় মাছ সত্যি আগে দেখিনি। এটা অনেক বড় ছিল। এটাই সর্বোচ্চ সেই 33 ফুটের মাছ। সত্যি ভয়ঙ্কর যেভাবে আমাদের জাহাজের উপর ধেয়ে এলো। এই মাছের সামনাসামনি হলে তো আমাদের খেয়ে ফেলবে মুহূর্তে। হ্যাঁ, তাতে কি? তবু আমরা পিছপা হব না। এসব ভয়ঙ্করকে উপেক্ষা করে এগিয়ে যাব।
আমরা লড়বো জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে। আমাদের এক সঙ্গীকে আমাদের মাঝ থেকে ও দূরে নিয়ে চলে গেছে, এর আমরা প্রতিশোধ নেব। এবার আমরা সতর্ক থাকবো, মাছের ওপর আমরাও হামলা চালাবো। চলো এখন আমরা উপরে সেই জায়গায় যাই যেখানে জাহাজ ডুবেছিল, সেই ধ্বংসাবশেষ ডুবে যাওয়া জাহাজের ওপরে অনেকক্ষণ ধরে এক্সপেরিমেন্ট করব। সেখানে এবার ভালো করে খুঁজে দেখব তোমরা যা বলেছিলে। ওই ধ্বংসাবশেষের মধ্যে এই এত বড় জাহাজ ঢুকিয়ে এ কাজ করা যাবে না। এই জাহাজ আমি ওই ধ্বংসাবশেষের বাইরে রাখবো, একদম নিচে তলা ঘেঁষে। তোমরা ডুবুরির পোশাক পরে ভেতরে যাবে, প্রতিটি তলা একসাথে খুঁজে দেখবে। কাজ হলে আমার জাহাজের নিচে চলে আসবে, সেখান থেকে অটো লিফট তোমাদের আবার জাহাজে নিয়ে যাবে। তবে মনে রাখতে হবে এই কাজ কিন্তু তোমরা দলবদ্ধভাবে করবে, কেউ দল ছেড়ে একা কোথাও কিছু খুঁজতে যাবে না, এতে বিপদের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। বাঁচানো বা বিপদের মোকাবেলা করার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যাবে। মনে রাখবে একতাই মহাশক্তি, তাই তোমরা দলবদ্ধভাবে যদি থাকো কোনো বিপদ আমাদের স্পর্শ করতে পারবে না, উল্টে আমরাই সেই বিপদের সুন্দরভাবে মোকাবিলা করতে পারবো। ওকে, কারো কোনো এ বিষয়ে প্রশ্ন আছে? কথাগুলো জাহাজের মধ্যে সকলকে একত্রিত করে বলল জেমস। গেরিস্টন সেই দলের মধ্যে থেকে একটা প্রশ্ন করে বসল। কিন্তু আমরা কতক্ষণ এই অভিযান ওই ডুবে যাওয়া জাহাজের মধ্যে চালাব? খুব ভালো একটা প্রশ্ন করলে। তোমরা নিজেদের মতো সময় নিয়ে যতক্ষণ পারো ততক্ষণ ধরে ওই কাজ করবে। আমি জাহাজের রাডারে চোখ রাখবো, যদি বাইরে থেকে ওই জাহাজের দিকে কোনো বিপদ আসে তবে আগে থেকেই তোমাদের সকলকে সাবধান করে সতর্ক করে দেবো আমি। আর যদি ভিতরে কোনো বিপদের আজ তোমরা পাও তবে আমাকে ইনফর্ম করবে, আমি তখন কিছু ব্যবস্থা নেব। তোমরাও সকলে প্রয়োজনীয় আত্মরক্ষার অস্ত্রশস্ত্র আমার এই জাহাজ থেকেই নিয়ে যাও। আর হিলকাস, তোমাকেই আমি এই অভিযানের মূল কর্ণধার করে রাখলাম। তুমি তোমার দলকে ওই জাহাজের ভেতরে কাদের নির্দেশনা দেবে আর এই র্যাডারে তুমি ধরো। এটা পোর্টেবল অটো অপারেটিং র্যাডার, সকল পরিস্থিতিতে যে কোনো স্থান থেকে এটা অপারেট হয়। চালানোর কোনো দরকার নেই। কোনো বিপদ যদি তোমাদের দিকে ধেয়ে আসে দূর থেকে, তবে এটা 4000 মিটার দূর থেকে তোমাদের সেই বিপদ সংকেত দিয়ে দেবে। এর মানে বিপদটা তোমাদের কাছে এসে পৌঁছানোর ঠিক 20-25 মিনিট আগেই তোমরা জানতে পারবে। সেই বিপদের গতিবেগ যাই থাকুক সেটা কিন্তু ওই 2000 মিটার দূরে থেকেই তোমাকে নির্দেশ করবে। তবে তুমি কিন্তু জলে দলের সঙ্গে চলতে চলতে এই র্যাডারের দিকে চোখ রেখে সতর্ক থেকো। এই স্ক্রিনটা এই যে দেখো র্যাডারের ওপর। রাডারের উপর একটা জায়গায় আঙুল নির্দেশ করে জেমস হিলকাসকে বলল, এর মাঝে সব সময় একটা গোল বৃত্ত দেখতে পাবে, সেটা হবে সবুজ রঙের। ওই বৃত্তটা তোমরা কোথায় আছো, কোথায় রয়েছো সেটা ক্রমাগত নির্দেশ দেবে। আর যখনই তোমাদের দিকে কোনো বিপদ এগিয়ে আসবে দূর থেকে, সেটা রং হবে লাল। কোনো লাল রঙের কিছু দেখতে পেলেই সতর্ক হয়ে যাবে, বুঝতে পারবে ঠিক তখনই তোমাদের দিকে কোনো বিপদ এগিয়ে আসছে। সেটাকে ওই লাল রঙের একটা সার্কেল ইন্ডিকেট করবে। ওটা তখনই এর মধ্যে ভেসে উঠবে, তখনই তোমরা তোমাদের কাজ থামিয়ে আমার এই সাবমেরিনে ফিরে আসার চেষ্টা করবে। এটা একটা মুহূর্ত দেরি করবে না, এতে বিপদের ঝুঁকি কিন্তু অনেকটাই কমবে। তবে সবসময় এই র্যাডারে তোমাদের অবস্থান ওই মাঝেই সবুজ হয়ে ভেসে উঠবে। চোখ রেখে সতর্ক থেকো। আর অ্যান্ড্রুসন, তোমাকেও এই দায়িত্ব দিলাম, তুমিও এর ওপর চোখ রেখো। তুমি আর হিলকাস দুজনেই এই র্যাডারের ওপর চোখ রেখে তোমাদের কাজ করে যাবে। বিপদ মনে রেখো 4000 ফুট দূর থেকেই এর মধ্যে ভেসে উঠবে, আর তখন থেকেই তোমরা ফিরে আসার প্রস্তুতি নেবে, এতে যেন কোনো খামতি বা দেরি না হয়। জেমসের এতক্ষণ বলা কথাবার্তার মধ্যে জাহাজে উপস্থিত অন্যান্য সকল সায়েন্টিস্টরা ততক্ষণে নিজেদেরকে ডুবুরির পোশাকে আবদ্ধ করে নিয়েছে। শুধু হিলকাস আর অ্যান্ডারসন বাকি ছিল। তারাও ডুবুরির পোশাক যত তাড়াতাড়ি সম্ভব পরে ফেলল।
সকলে হাতে তুলে নিল ম্যান লিখার রাইফেল। এই রাইফেল ভীষণ মারাত্মক, প্রতিটা প্রায় 2000 রাউন্ডের গুলিতে ভর্তি। রাডারটা জেমস হিলকাসের হাতে দিয়ে দিল। সবাই তারপর চোখ রাখল সামনে ওই আই হোলের পর্দায়। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে জলের মধ্যে ভেসে উঠছে ওই যে ডুবে যাওয়া সেই জাহাজ। জাহাজের গতিবেগের ডিভাইস দেখাচ্ছে 50,000 ফুট, মানে তারা এখন জলের উপরিপৃষ্ঠ থেকে 50,000 ফুট গভীরে। আর সেই অতল গভীরতা যেখানে তারা নেমেছিল সেখান থেকে প্রায় 1,00,000 ফুট গভীরতা অতিক্রম করে উঠে এসেছে অনেকটাই উপরে। আস্তে আস্তে জেমসের জাহাজ এসে পড়ল সেই ডুবে যাওয়া জাহাজের পাশে। জেমস বলল, আমি আমার সাবমেরিনকে ওই জাহাজের পাশ ঘেঁষে একেবারে নিচের তলায় রাখছি। জাহাজে যা দেখতে পাচ্ছি এটা 4টি ফ্লোরে গড়া, সুতরাং নিচের ফ্লোর থেকেই সবাই খোঁজাখুঁজি শুরু করো। তোমরা সবাই এর মধ্যে আগে একবার অনুসন্ধানের অভিযান চালিয়েছো, তাই তোমাদের এই জায়গাটা চেনা। আমি এই জায়গাটার মধ্যেই থাকলাম, কোনো রকম অসুবিধা হলে কমিউনিকেশন ডিভাইসে আমাকে জানাবে, আমি সেই মতো ব্যবস্থা নেব। আর এটা দেখে রাখো, তোমরা জাহাজ থেকে কোন পথে নামছো, এই পথেই তোমাদের আবার ফিরে আসতে হবে জাহাজের মধ্যে। আমি হ্যাচার খুলে দেব, জাহাজ আসার পথ খুলে যাবে, ওটা দিয়েই তোমরা দলবদ্ধভাবে উপরে উঠে আসবে। তবে এবার মনে রেখো সবাই, আমাদের কাজের পরিকল্পনা কিন্তু এবার অনেকটাই পরিবর্তন হয়েছে। এবারে আর সবাই ওই জাহাজের মধ্যে থাকা তলগুলি ছড়িয়ে ছিটিয়ে অনুসন্ধান করবে না, সবাই একসাথে পাশাপাশি থেকে কাজটি চালিয়ে যাবে। ওখানে কি করছো আর কি দেখছো সমস্ত কিছুর আপডেট আমাকে দিয়ে যাবে, আর আমিও তেমনভাবেই উপরে খবর পাঠাবো। সাবধানে যেও সবাই। সবাই আরেকবার দেখে নাও সমস্ত কিছু তোমরা নিয়েছো তো? Okay guys, so all of you are ready? I open the exitway. বলেই জাহাজের বাঁ পাশে থাকা একটা হ্যাচার আস্তে আস্তে ঘুরিয়ে দিল জেমস। আর সেখান থেকে জাহাজের একটা ক্যাবিনেট খুলে একটা পথ তৈরি হয়ে গেল। পথটা সিঁড়ির মতো। জেমস সবাইকে বলল, এই সিঁড়িপথ এই সাবমেরিনের তলদেশ দিয়ে তোমাদের দলকে নামিয়ে দেবে। সবাই দলের দলে পরপর লাইন করে আস্তে আস্তে নামতে থাকো, কোনো তাড়াহুড়ো করবে না। সবাইকে জেমস শেষবারের মতন আবারও বলল, আমি এ জাহাজে থাকলেও তোমাদের পাশে আছি। আমার নাম জেমস ক্যালিবার। বেস্ট অফ লাক মাই ফ্রেন্ডস। সবাই আস্তে আস্তে নিচে নেমে গেল। অ্যান্ডারসন আর হিলকাস নামলো সবার শেষে। চোখে জল নিয়ে এক আবেগ মিশ্রিত মুখে শেষ আলিঙ্গন করলো ওরা দুজন। 1 মিনিট অশ্রুসজল দৃষ্টি নিয়ে 3টে প্রাণীর চোখাচোখি হয়ে গেল। তারপর হঠাৎ সেই মুহূর্তটা কাটিয়ে জেমস জোরে জোরে বলল, কুইক মাই ফ্রেন্ডস, গো গো, টাইম ইজ রানিং। এই কথা শুনে হিলকাস আর অ্যান্ডারসন সম্বিত ফিরে পেয়ে জাহাজের সেই এক্সিট ওয়ে দিয়ে নেমে পড়ল। অ্যান্ডারসনের হাতে থাকলো সেই রাডার। এই রাডারের জল লাগলেও কোনো ক্ষতি হয় না, সম্পূর্ণ ওয়াটারপ্রুফ অপারেটেড রাডার। জলে নেমেছে 20 জন ডুবুরি। সবাই একসঙ্গে পাশাপাশি সাঁতার কাটতে কাটতে চলতে লাগলো সেই জাহাজের দিকে। 10 মিনিট পর জাহাজের নিচের ফ্লোরে একটা বড় সড়ো ফাটল দেখেই ওরা ঢুকে পড়ল। গ্রেগরি ছিল সবার পিছনে। ওই যে সেও ঢুকে আসছে, তার মাথাটা সে ঠুকিয়ে দিয়েছে জাহাজের তলদেশের ফাটলে। যদিও ততক্ষণে অন্যান্য সকলেই ঢুকে পড়েছে ভিতরে, তাই সবাই ভিতর থেকে বলছে, আসলে ফাইলটা তুলনামূলক ছোট, আর গ্রেগরি ছিল এই টিমের সবচেয়ে হেলদি মানুষ। তার ঢুকতে একটু অসুবিধা হচ্ছে বইকি ওই ছোট্ট ফাটল দিয়ে। তাই কয়েকজন গ্রেগরির কাছে গিয়ে তার হাত দুটো ধরে টানতে লাগলো ভিতরে। কিন্তু হঠাৎ আর্তচিৎকারে কান ফেটে গেল।
গ্রেগরি চেঁচিয়ে উঠেছে। সেই সাথেই যারা গ্রেগরির হাত ধরে ফাটলের মুখে ভেতরে টানছিল তাদের হাতে গ্রেগরির মাথা থেকে কোমর পর্যন্ত শরীরটা ভেসে উঠে চলে এলো। গ্রেগরির আধ কাটা দেহ, তার কোমর থেকে পা পর্যন্ত অংশটা কেউ যেন সদ্য কেটে ফেলেছে। রক্তের চারিদিকে বন্যা ছুটছে। ওই যে ওই মর্মান্তিক ঘটনার ঘাতক, ওই যে ওই ফাটলের ওপাশেই রয়েছে। তার একটা চোখের সাইজ এই ফাটলের গর্তের মতো, আর সেই চোখ ফাটলের পাশাপাশি এনে বাইরে দিয়ে সে দেখছে। বোধহয় এর ভেতরটাই দেখতে চাইছে। এটা সেই বড় সড়ো একটা ডানকেলেস্টাস। ওটা জাহাজের এই ছোট্ট ফাটলের ওপাশেই রয়েছে। সবাই কাঁপছে ধরধর করে। অ্যান্ডারসন আর হিলকাস দ্রুত তাদের বন্দুকের নল ওই সামনের ফাটলের দিকে উদ্দেশ্য করে চালিয়ে দিল। বেশ কতগুলো বুলেট সাঁই সাঁই করে সেই ফাটলের মুখে ছুটে গেল, আর লম্বা লম্বা জলের মধ্যে বুলেটগুলো ছুটে যাওয়ার বেশ কিছু পথ পাশাপাশি তৈরি হলো। এগুলো কতকটা আকাশে রকেট গেলে তার পিছনে যে ধোঁয়ার একটা রাস্তা তৈরি হয়, জলের মধ্যেও এইসব বুলেটের তীব্র ছুটে যাওয়ায় তাদের যাত্রাপথে তৈরি হয়েছে। জলের মধ্যে বন্দুক বা গোলাগুলি চললে এই জিনিসটা স্পষ্ট নজরে আসে। এখানেও তাই হয়েছে। অ্যান্ডারসন তার রাডারে এতক্ষণ চোখ রাখতেই ভুলে গিয়েছিল। হিলকাসও দেখেনি। এবার তারা দেখতে পেল রাডারের মাঝে তাদের অবস্থান সবুজ আলোর দিকে রয়েছে, আর তাদের থেকে 200 মিটার দূরে কিছু একটা লাল রঙের পাক খাচ্ছে। অ্যান্ডারসন বলল, এই লালটাই হচ্ছে ওই ডানকেলেস্টাস, যে তার বড় শরীরের জন্য এই ফাটলের মধ্যে ঢুকে আসতে পারলো না। তবে ওটা এখনও এই জাহাজের আশেপাশে রয়েছে, জাহাজের পাশ দিয়েই ঘোরাঘুরি করছে। সত্যি ভয়ঙ্কর। ওটা কি জাহাজ ঢুকে আসার পথ করছে নাকি? জানি না, তবে আমাদের এখানে দ্রুত কাজ ছেড়ে ফিরে যেতে হবে। ওই মাছ আমার মন বলছে আবার আক্রমণ করবে। সত্যি গ্রেগরির জন্য মনটা খারাপ হয়ে গেল। বেচারা যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে এ কখনো ভাবতে পারিনি। গ্রেগরির রক্তাক্ত অর্ধ কাটা দেহটা এর ভেতরে রয়েছে, আর ওর থেকে দেখছো তো রক্ত কেমনভাবে জলে ছড়িয়ে পড়ছে। আর ওই ডানকেলেস্টাস রক্তের গন্ধে ছুটে আসে। সম্ভবত এই রক্তের আকর্ষণে ওই মাছটি এই জাহাজের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। খুব দূর থেকে রক্তের স্বাদের ঘ্রাণ এই মাছ পায়, তাই আরও মাছ এখানে আসার আগে চলো আমরা কাজ শুরু করে দিই। সবাই সতর্ক থাকো। তোমরা এদিকে যাও, তোমরা আমার সঙ্গে এদিকে এসো, আর তোমরা সোজা যাও। দলের সমস্ত লোককে এমন একটা নির্দেশ দিয়ে সেই ফ্লোরে অ্যান্ডারসন দল বেঁধে সম্পত্তির ভাণ্ডার খোঁজার কাজ শুরু করে দিল। জলের মধ্যে সেই কেবিনে সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল। কয়েকজন বাম দিকে, কয়েকজন সোজা, আর বাকি কয়েকজন চলে গেল ডান দিকে। বাম দিকে অ্যান্ডারসন আর হিলকাস কিছু লোক নিয়ে চলে গেছে। তাদের হাতে রয়েছে সেই বিপদ ইন্ডিকেটর রাডার। এই রাডারে এখন আর কোনো কিছুই নজরে আসছে না। সেই ডানকেলেস্টাসটা জাহাজের বাইরে দিয়ে ঘুরছিল, সেটাকেও আর দেখা যাচ্ছে না রাডারে। সবাই একটু হাঁফ ছেড়ে বেঁচেছে, স্বস্তির নিঃশ্বাস ফেলছে সবাই। আসলে এই সময়েই এবার কাজটা এগিয়ে ফেলতে হবে। অ্যান্ডারসন হিলকাস তার দলবল নিয়ে এদিকের সমস্ত কেবিনগুলো ঘুরতে লাগলো। প্রতিটা কেবিনের মেঝেতে শ্যাওলা আর কাদা প্ল্যাঙ্কটন শৈবালে ভরে গেছে। সমুদ্র কাঁকড়া, সাগর কুসুম আর ছোট ছোট সাপ ঘুরে বেড়াচ্ছে নিচ দিয়ে। একটা সমুদ্র অশ্বকে ওরা দেখতে পেল, যার দিকে ওরা অবাক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে রাখল। এটা একটা কেবিনের নিচ থেকে বেরিয়ে জলের উপরে ভাসছিল, আর তার পেট থেকে ছোট ছোট কিসব সাদা সাদা বেরিয়ে আসছিল। হেক্টন, যে তাদের দলের একজন সহকর্মী, সে বলে উঠল, সিহার্সের পেট থেকে ওগুলো কি বেরোচ্ছে? ওই সমুদ্র অশ্বটা পোয়াতি, মানে প্রেগনেন্ট। ওর বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে। ওর পেট থেকে ওর বাচ্চা বেরিয়ে আসছে। ওগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। চলো এবার ওদিকের কেবিনটা একটু দেখি। বলেই সেই কেবিন ছেড়ে সামনে দেখানো কেবিনটাতে ওরা সবাই ঢুকে পড়ল। ঢুকেই সবাই দেখতে পেল এই কেবিনের মেঝেতে অনেক নরকঙ্কাল পড়ে রয়েছে। এদিক ওদিক অসংখ্য শ্যাওলা ময়লা স্তূপে ঢাকা রয়েছে বেশ কিছু আসবাবপত্র। বেশিরভাগ এক সাইজেরই গোলাকার, এবং এগুলো আসলে খাওয়ার টেবিল। আর আকৃতিটা গোল, সেটাই বোঝা যাচ্ছে।
তার উপর রয়েছে শ্যাওলা, কাদা এবং বাসা বাঁধা বিভিন্ন মাছ। মেঝেতেও অসংখ্য চেয়ার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছু কিছুর পায়া অলরেডি ভেঙে গেছে। তার ভিতর থেকে ছোট ছোট রঙিন মাছ এসে ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে। এন্ডারসন বলল, এ যা দেখছি এটা একটা ডাইনিং রুম ছিল। এখানে মানুষ এসে বসে খাওয়ার খেত। আমরা যখন আগে এখানে নেমেছিলাম তখন এই দিকটায় আমরা আসিনি। এগুলো দেখা থেকে বাদ পড়ে গিয়েছিল। ওই যে দেখো, ওটা একটা দরজা না? বেশ কৌতূহল নিয়ে এন্ডারসন কথাটা বলল। সামনে সবাই তাকিয়ে দেখল সেই ঘরে ওই ডাইনিং টেবিল আর পড়ে থাকা চেয়ারগুলো। দেখতে দেখতে ওরা সেই কেবিনের একেবারে প্রান্তে চলে এসেছে। মানে এখানে রয়েছে ঘরটার দেওয়াল, আর তার উপরে রয়েছে একটা দরজা। দরজার হ্যাচ খুলতেই ওরা ভিতরে ঢুকতে পারল। এখানে প্লেট, বাসন কোসন ছড়িয়ে ছড়িয়ে পড়ে রয়েছে। রান্না করার উঁচু তাকও দেখা যাচ্ছে। সেখানে অজস্র থালা, বাসন আর বিভিন্ন কৌটো রয়েছে। একটা কৌটো হাতে তুলতেই একটা লাল রঙের বস্তু সেই কৌটো থেকে বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। হিলকাস বলল, লঙ্কার গুঁড়ো রাখার কৌটো? তার মানে এটা কি ছিল? এখানে এই জাহাজে থাকা সমস্ত ব্যক্তির জন্য খাবার রান্না করা হতো। কিচেনটা বেশ বড় আর লম্বা। ওরা আরও কিছুক্ষণ সেই কিচেনে ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। থালা, বাসন কোসন, রান্নার সামগ্রী রাখা অসংখ্য বোতল, আর সেখানে তেমন কিছুই নজরে এলো না। ওদিকে ঠিক তখনই হিলকাসের কমিউনিকেশন কেবলে কারোর একটা কথা শোনা গেল। এই কেবল এখানে আসা তার দলের সমস্ত মানুষের কানে এবং মুখে গোঁজা রয়েছে। এর সাহায্যে পুরো দলটার সঙ্গে কমিউনিকেট করা যাচ্ছে সহজেই। কেবিলের মধ্যে ভেসে উঠল সুসের কথা। সে তার দলের সঙ্গে গিয়েছিল সোজাসুজি পথে এই ফ্লোরেই। সুস বলছে, স্যার, তাড়াতাড়ি আসুন আমাদের দিকে। আমরা আপনার নির্দেশে নিচের ফ্লোরে সোজাসুজি গিয়েছিলাম। এখানে আমরা একটা কেবিন খুঁজে পাই, যার দরজায় রয়েছে কম্বিনেশন বক্স, একটা চৌকো বক্সের মধ্যে। এটা দেখে আমাদের সন্দেহ হচ্ছে এটা জাহাজের ধন সম্পদ রাখার ঘর হবে হয়তো। এই বক্স মনে হচ্ছে কোনো কম্বিনেশন প্যাটার্নের তৈরি, সহজে খুলবে না। আমাদের সাহায্য প্রয়োজন। আপনারা সবাই দ্রুত এখানে আসুন। এই খবরটা তখনই হিলকাস তার দলের সবাইকে দিয়ে সেই কেবিনগুলো থেকে বেরিয়ে এসে সেই রাস্তাতেই ফিরে এলো যেখান থেকে তারা তাদের দল চারিদিকে ছড়িয়ে পড়তে বলেছিল। তারপর সোজাসুজি এগোতে থাকলো। এর আগে সে এই কথা বাম দিকে যারা গিয়েছিল তাদেরকেও জানায়। তারাও চলতে চলতে বাম দিক থেকে এসে তাদের দলে ভিড়ে যায়। তবে বাম দিকে যারা গিয়েছিল তারা কেবিন ঘুরে তেমন কিছু পায়নি। সেদিকে ছিল একটা লাইব্রেরি আর একটা বারের মতো কেবিন। বোধহয় সেখানে এই জাহাজের যাত্রীরা আনন্দ, ফুর্তি, নাচ, গান ইত্যাদি প্রভৃতি করে থাকবে। সেখানে বেশ কিছু ওয়াইনের বোতল আর প্লে কার্ড তারা পেয়েছিল। তবে লাইব্রেরিতে অসংখ্য বই জলে পচে নষ্ট হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে এ জাহাজ ডুবে অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ওরা সবাই সোজাসুজি এগিয়ে চলল এবং কিছুটা এগোতেই সামনে একটা সরু এবং লম্বা পথ পড়ল। সেটা একটা প্যাসেজের মতো, যার দুদিকে অসংখ্য রুম। বোঝা যায় এইসব রুমগুলো এ জাহাজে থাকা যাত্রীদের রুম ছিল। কয়েকটি রুমের দরজা খুলতেই ভিতরে দেখা গেল খাট, বিছানা, বসার টেবিল, বালিশ, চাদর ইত্যাদি। ওরা সোজা প্যাসেজ ধরে এগোতেই সামনে আরেকটি দরজার কাছে এসে পৌঁছল। সুসের কথা মতো অ্যান্ডারসনের হিলকাস কিছুক্ষণের মধ্যেই সুসরা যেখানে সেই দরজা আবিষ্কার করেছে সেখানে পৌঁছে গেল। সত্যি দরজাটা লকড এবং দরজার আকৃতিটাও দেখতে ওরা গুপ্ত ঘরের দরজার মতো দেখতে পেল। সাধারণত জাহাজের যেসব ঘরে ধনসম্পত্তি মজুত করে রাখা হয় সেসব ঘরের দরজার আকৃতি অন্য ঘরের দরজার আকৃতির মতো হয় না। এটাও তেমন। দরজাটা দেখতে চৌকো এবং সামান্য ছোট। পাশে সেই কম্বিনেশন বক্স, তার মধ্যেই সুইচ। তবে সে সুইচ এতদিন জলের নিচে থেকে নষ্ট হয়ে যাওয়াই স্বাভাবিক, বোঝাও যাচ্ছে সেটা।
কারণ সুইচের উপর মোটা করে শ্যাওলা জমে গেছে। তাতে হাত দিয়ে বেশ অনেকটা শ্যাওলা সরিয়ে পরিষ্কার করলো অ্যান্ডারসন। বক্সের গায়ে 3টে রোতে উপর নিচে রয়েছে 3টি সংখ্যার ডিজিট। মোট এইভাবে 9টি ডিজিট রাখা রয়েছে। আর বুঝতে অসুবিধা হয় না, এই 9টি ডিজিট থেকে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লেখা ছিল। তবে সংখ্যাগুলোর উপরে এতদিন পুরু শ্যাওলার প্রলেপে সেগুলো আর বোঝার উপায় নাই। আরও চোখ বোলাতে সেই বক্সের উপর দেখা গেল ছোট একটা আলোর মতো কিছু রয়েছে। এটা বুঝতে অসুবিধা হলো না, এটা ছিল কম্বিনেশন বক্স। কম্বিনেশনের দেওয়া ইন্ডিকেশন মানে বক্সটাতে সঠিক বসালেও বা সঠিক কম্বিনেশন বসালে ওই আলো জ্বলে নির্ধারিত হয় কম্বিনেশন সঠিক বসানো হলো কিনা। ভুল বসলেও ওখান থেকেই নির্ধারণ হতো সঠিক এবং ভুল কম্বিনেশন। ওই আলো এই সংকেতের মতোই জানান দিত অন্যদের। যাই হোক, হিলকাস আর অ্যান্ডারসন অনেক ঘাঁটাঘাঁটি করেও কিছু বুঝতে পারল না। কিভাবে দরজা খুলে ভিতরে প্রবেশ করবে এই কথা হিলকাস অবশ্য ওপরে থাকা সেই জেমসকে পাঠিয়ে দিয়েছে। আর জেমস এটা শুনে বলেছে, ওটা ভাঙার চেষ্টা করো, মনে হয় তোমরা সঠিক দিশা খোঁজ পেয়েছো। এতদিনের এত প্রয়াস আজ সফল হয়েছে। ওখান থেকে ওই দরজা খোলার চেষ্টা করো, প্রয়োজনে গুলি করে দরজাটা ফুটো করে তার মধ্যে দিয়ে ঢোকার চেষ্টা করো। মোটামুটি পিছিয়ে এসো না, ওখানে থেকে ওটা খোলার আপ্রাণ চেষ্টা করো। জেমস একটা দারুণ বুদ্ধি দিয়েছে। সত্যি আর কিছুক্ষণ চেষ্টা করা যাক, যদি একান্তই দরজা না খোলে তবে এই লকারের দরজার উপর একসঙ্গে সবাই বন্দুক চালাবে। অজস্র গুলির আঘাতে দরজায় যে ছেদ হবে সেটা দিয়েই আমরা ভিতরে প্রবেশ করব। আরও কিছুক্ষণ দরজা খোলার নিরলসভাবে চেষ্টা যখন অসফল হলো, তখন অ্যান্ডারসন সকলকে নির্দেশ দিল, সবাই লাইন করে পাশাপাশি দাঁড়াও, দরজার দিকে নিজেদের বন্দুকগুলোকে উঁচিয়ে ধরো। সেই নির্দেশ মতো সবাই বন্দুক নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে গেল। তারপর দরজার দিকে তাকিয়ে সবাই বন্দুক থেকে অ্যান্ডারসনের নির্দেশ পেয়ে অজস্র গুলি চালাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সামনের দরজাটা বন্দুকের অজস্র গুলির ধোঁয়ায় ভরে গেল। তবে জলের নিচের গুলির ধোঁয়া একটু আলাদাভাবে ছড়ায়। এই ধোঁয়াও চারিদিকে সেইভাবেই ছড়াতে লাগলো। একসময় ধোঁয়া সরে যেতেই দেখা গেল দরজার গায়ে অজস্র গুলির চিহ্ন নিয়ে একটা বড় গর্ত তৈরি হয়েছে, যা দিয়ে সেই ঘরের ভিতরের জিনিস আসবে নজরে। সোজাসুজি দেখা যাচ্ছে বাইরে থেকে একটা বিরাট লকারকে তার ভিতরে কিছুটা দূরে রাখা রয়েছে। হিলকাস বন্দুকের গুলিতে দরজা ভেঙে পথ গড়ে দেবার সুখবরটা উপরে জেমসের কাছে পাঠিয়ে দেয়। এর রিপ্লাইয়ে জেমসের গলায় একটা অভিবাদন জানানোর ভাষা ভেসে আসে। হিলকাস অ্যান্ডারসন এই খুশির মুহূর্তটা দলের সকলের সঙ্গে ভাগ করে নেয়। তারপর সবাই দরজার সেই গর্ত দিয়ে সাঁতার কাটতে কাটতে প্রবেশ করে ভিতরে, এবং সেই লকারের সামনে উপস্থিত হলো যে লকারটা বেশ বড়। এর গায়ে কিন্তু কোনো শ্যাওলা বা ময়লা এমনকি কোনো নোংরাও জমেনি। এই ঘরে আর আশেপাশে কিছুই নেই। ঘরের ফ্লোরেও তেমন ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া দানা বাঁধেনি। সমস্ত কিছু ভালো মতোই দেখা যাচ্ছে, ঠিক একেবারে নতুনের মতো। হিলকাস বলে উঠল, এই ঘর এত সুন্দর পরিষ্কার রেখেছে, এটাই আরো নির্দেশ করছে যে এই ঘরে একটা সিকিউরিটি রুম ছিল এই জাহাজে। এখানে সচরাচর মানুষের প্রবেশ অধিকার ছিল না। ঘরটা উন্নত মানের পাসওয়ার্ড দিয়ে বন্ধ করে রাখা ছিল, আর সেটা এতদিন পর আমরা কেউ ভেঙে ঢুকলাম। এইরকম ভিতরে সমুদ্রের কোনো জীব কখনো ঢুকতে পারে না। সমুদ্রের কোনো প্রবাল ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, প্ল্যাঙ্কটন, এমনকি একটা ক্ষুদ্র প্রাণীও ঢুকতে পারেনি এতদিন জলে ডুবে থাকার পরে। যাই হোক, এবার অ্যান্ডারসন বলল, কিন্তু সামনে দেখছো ওই লকারের ওপরেও ওই চৌকো মতো নাম্বারের বাক্সটা রয়েছে, এবং এর ওপরেও একটা আলো রয়েছে। অ্যান্ডারসন বক্সটাতে কিছু নাম্বার আন্দাজে টিপল। এইভাবে 4টি সংখ্যা ওখানে টেপার পর
বক্সটার ওই আলোতে একটা আলো লাল হয়ে জ্বলে উঠল এবং সাথেই একটা জোরে আওয়াজ বিপ বিপ বিপের মতো হতে লাগলো। আর সেই সাথে বেজে উঠল একটা সাইরেন প্রচণ্ডভাবে। আওয়াজটা ভীষণ তীব্র। 5 মিনিট আওয়াজটা হয়ে থেমে গেল। অ্যান্ডারসন বলল, বুঝতে পারলে যদি কেউ এই ঘরে ওই দরজায় এমনকি ঘরে প্রবেশ করে, ওই লকারে হাত দিয়ে পাসওয়ার্ড ভাঙার চেষ্টা করলেই ডিজিট টেপার সাথে সাথেই এই সাইরেন বেজে উঠে এখানে দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের সতর্ক করে দিত। এটা কমপ্লিটলি সিকিউরড এরিয়া ছিল। চলো লকারটা ভাঙার চেষ্টা করি। এই আওয়াজ এমন হলে জলজ প্রাণীরাও আকৃষ্ট হতে পারে এইখানে। জলের মধ্যে তীব্র শব্দ কিন্তু একটা তরঙ্গ ছড়ায় অনেক দূর। যত বেশি শব্দের তীব্রতা বাড়ছে তত সেই শব্দের তরঙ্গ বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। আর আমাদের আশেপাশে যখন একটা ভয়ানক মাংসাশী প্রাণী ঘুরে বেড়াচ্ছে, তখনই কম্বিনেশনের বক্সের উপর ডিজিট চিপে এর পাসওয়ার্ড ভাঙার চেষ্টা করা ঠিক বুদ্ধিমানের কাজ হবে না। চলো গুলি চালিয়ে এটা ভাঙার চেষ্টা করি আমরা। ভালো করে কম্বিনেশন বক্সটাতে আরও একবার চোখ বোলায় অ্যান্ডারসন। প্রথম 3 বার সে আন্দাজে ডিজিট টেপে, কিন্তু 4 সংখ্যার ডিজিট আন্দাজে বসিয়ে লকারের দরজা পরপর 3 বারই সে খুলতে অসফল হয়। হঠাৎ মনে পড়ে এখানে আসার আগে জাহাজের গায়ে একটা সংখ্যা দেখেছিল সে। এই জাহাজ তৈরি হয়েছে 2022 সালের 25শে অক্টোবর। আন্দাজে সে 2022 সংখ্যাটা কম্বিনেশন বক্সে বসিয়ে দেয়, আর তাতেই কম্বিনেশন বক্সের উপরে থাকা সবুজ আলোতে লকারের দরজা একেবারে চোখের সামনে আলিবাবার গুহার মতন খুলে যায়। একটা সাইরেন সশব্দে বেজে ওঠে এবং যেটা স্থায়ী হয় প্রায় 1 মিনিট। তবে এই সাইরেনের শব্দ এই ফ্লোরে থাকা দরজার কম্বিনেশন বক্সের সাইরেনের মতন নয়, সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন ধরনের। সকলের মধ্যেই আনন্দের একটা বন্যা বয়ে যায়। সবাই অ্যান্ডারসনের পিঠ চাপড়ে বলে, ব্রাভো অ্যান্ডারসন, ব্রাভো, ইউ হ্যাভ ডান ইট। শাবাশ, তুমি লকারের পাসওয়ার্ড কিভাবে ভাঙলে? আরে এত অসম্ভব একটা কাজকে সম্ভব তুমি করে দেখিয়েছো অ্যান্ডারসন। কংগ্রাচুলেশন মাই বয়। অ্যান্ডারসন বলল, এসব ওই উপরওয়ালার ইচ্ছা। তিনিই যে বলে দিলেন এর সঠিক পথ। আসলে এই জাহাজে যখন ঢুকে আসি তখন জাহাজের গায়ে খোদাই ছিল 2022। সাধারণত অনেক জাহাজ নির্মাণকারী সংস্থা জাহাজ বানানোর সময় জাহাজের গায়ে তার তৈরির সালটা লিখে রাখে। আমার মনে হয়েছিল ওইটাই জাহাজের তৈরির সাল, আর এই জাহাজের মধ্যে তখন এই গুপ্ত ভাণ্ডার রাখা হচ্ছে। তখন মনে হলো ওটা হয়তো হতে পারে, তাই ওটাই দিয়ে দিলাম এবং তাতেই জাহাজের গুপ্ত ভাণ্ডার রাখার এই লকারের দরজা খুলে গেল। তবে এখানে ঢোকার সময় এই কেবিনের দরজার কম্বিনেশন বক্সে সংখ্যা টেপার সময় ওই জাহাজের শালটা সেখানেও লাগিয়েছিলাম, কিন্তু তাতে ওই দরজা খোলেনি। তাহলে এটা বাস্তব এবং সাধারণ বুদ্ধি সমস্ত জায়গায় এখন পাসওয়ার্ড রাখলে খুব সহজেই এর মধ্যে যে কেউ ঢুকে লকার ভেঙে ধনসম্পদ নিয়ে নেবে। তাই দরজার পাসওয়ার্ড একদমই অজানা রকম রাখা হয়েছে, তার সাথে এই জাহাজের কোনো সম্পর্ক নেই। আর একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, এটাতে ভুল সংখ্যা তো আমি 3 বার টিপলাম, কিন্তু তাতে কোনো সাইরেন বা কম্বিনেশন বক্সের উপরে থাকা ওই আলোতে কোনো প্রভাব পড়লো না। ওখানে দরজার কম্বিনেশন বক্সের মতো ভুল ডিজিট প্রেসের রেড লাইট অন হলো না, অন হলো গ্রিন লাইট সঠিক ডিজিট প্রেসের জন্য। আর তখনই এর মধ্যে একটা সাইরেনের মতো বাজলো। এর মানেটা কি তোমরা ধরতে পারলে? আসলে এখানে ঢুকে চোর লকার ভাঙলেই আওয়াজ হবে এবং তাতে নিরাপত্তা রক্ষীরা বুঝবে চোর গুপ্ত ভাণ্ডারের কেবিনে রাখা লকারের দরজা ভেঙে ফেলেছে, আর তাতে সবাই ছুটে এসে তাকে ধরে ফেলবে একেবারে চুরি করা মাল সমেত হাতে নাতে। বুঝতে পারলে তবে কতটা মাথা খাটিয়ে এই গুপ্ত ভাণ্ডারকে সিকিউর করা হয়েছে। আর এই লকারের সাইরেনের আওয়াজটা এই গুপ্ত ভাণ্ডারের কেবিনে থাকা দরজার কম্বিনেশন বক্সের মতো নয়। কম্বিনেশন বক্সের এইসব সিকিউরিটি তৈরি অবশ্য কারোর একার নয়, সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে। লকারের ভিতরটা অন্ধকার। অ্যান্ডারসন ডুবুরির পোশাক মাথায় থাকা হেডলাইটের আলোয় লকারের ভিতরটা স্পষ্টভাবেই দেখতে পেল, আর তার মধ্যে হাত দিয়ে সে পেল একটা কাগজ। খুব সন্তর্পণে সেটা নিয়ে খুলল সে।
তাতে লেখা ট্রেজার আজ অন সেকেন্ড ফ্লোর ইনসাইড অফ কেবিন নাম্বার 21। এখানে অবশ্য প্রতিটি ফ্লোরের কেবিনের সংখ্যা লেখা রয়েছে। এটা অবশ্য এই জাহাজে আগে এবং এখন এক্সপ্লোর করেই সবাই জেনে গেছে। এন্ডারসন বলে উঠল, দেখলে তবে গুপ্ত ভাণ্ডারের সিকিউরিটিটা। লকার ভাঙলেও চোর কিন্তু ধনসম্পত্তি হাতে পাবে না, হাতে পাবে শুধু ধনসম্পত্তি কোথায় আছে তার হদিশের এই ম্যাপ। চলো তবে এবার দ্বিতীয় তলায়। এখন আমরা রয়েছি একদম নিচের তলায়, মানে 4th ফ্লোর। আমাদের জাহাজের বাইরে গিয়ে জাহাজের গা ঘেঁষে ঘেঁষে ওই দ্বিতীয় তলায় যেতে হবে। রাডারে হেলকাস নজর রেখো, বড় ডানক্লেস্টাসটাকে জাহাজের বাইরে আসার সময় কিন্তু আমরা দেখেছিলাম, কিন্তু যদিও রাডারে এখন কোনো লাল সংকেত নেই, তবুও সাবধানের মান নেই। আর মনে রেখো, ডানক্লেস্টাস কিন্তু একটা দ্রুতগামী মাছ, অনেকটা পথ সে মুহূর্তে অতিক্রম করতে পারে। হঠাৎ করেই তারা আমাদের সামনে চলে আসাটা খুব একটা অস্বাভাবিক নয়, তাই সাবধান সবাই। লেটস গো। মোটামুটি এই নির্দেশের সাথে এন্ডারসন তার দলবল নিয়ে এ জাহাজ যে পথে এসেছিল সেই পথেই এগোতে লাগলো। ম্যাপটা মানে গুপ্তধনের হদিশ যে কাগজটা হিলকাসকে দিয়েছে, হিলকাস সেটা যত্ন করে নিজের ডুবুরির পোশাকে ঢুকিয়ে রেখেছে। তবে এই নকশা কাগজটা একটা প্লাস্টিকের আবরণে ঢাকা, কতকটা ওই ল্যামিনেশনের মতো। এটা গুরুত্বপূর্ণ জিনিস বলেই বোধহয় এইভাবে তৈরি হয়েছে, সহজে যাতে কেউ ছিঁড়ে বা হারিয়ে বা নষ্ট করে না ফেলতে পারে। ওরা জাহাজের গায়ে সেই ফাটলের মতো গর্তের কাছে উপস্থিত হলো, যেখান দিয়ে ওরা একটু আগে এই নিচের তলায় ঢুকে এসেছিল। হঠাৎ হিলকাস চেঁচিয়ে উঠে বলে, কি কোথায় গেল? তার কথায় 12 জোড়া চোখের কৌতূহলী দৃষ্টি চলে গেছে ফাটলের গর্তের কাছে। আসলে ডুবে যাওয়া জাহাজের সেই জায়গাটা যেখান দিয়ে ওরা এই জাহাজের মধ্যে ঢুকে এসেছিল, সেই ফাটলের মুখটা আরও একটু বড় হয়েছে। ফাটলটা যেন ভেঙে গেছে বেশ কিছুটা, আর ওই ফাটলের কাছে রাখা গ্রেগরির আধকাটা মৃতদেহটাও আর ওখানে নেই। জায়গাটা রক্তে ভেসে আছে। মনে হয় কোনো মাংসাশী ডানক্লেস্টাস ওই গ্রেগরির শরীরের রক্তের টানে এই ফাটলের মধ্যে দিয়ে ঢুকে তার মৃতদেহের অর্ধেকটা নিয়ে চলে গেছে। আর সে যে এখানে এসেছিল, তোমরা এই ফাটলের মুখটা দেখে বুঝতে পারছো, ওটা ফাটলের মধ্যে দিয়ে ঢুকে মৃতদেহটা তুলে নিয়ে যায়। আর বড় চেহারা নিয়ে এর মধ্যে দিয়ে ঢুকে আসার জন্য ফাটলের মুখটাও এত বড় হয়ে গেছে। সবাই সাবধানতা অবলম্বন করেছে। সমস্ত ডুবুরির দল আস্তে আস্তে ওই ফাটলের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। হিলকাস এগোচ্ছে আর রাডারে চোখ রেখেছে। এখনও কিছু অস্বাভাবিক নজরে আসেনি। জাহাজের গা ঘেঁষে একদম তার পাশ বরাবর সবাই উপরে উঠতে লাগলো। এই জাহাজের ফ্লোরগুলো খুব সহজেই উপরে উঠতে উঠতে বোঝা যাচ্ছে। ওই চতুর্থ তলা, তৃতীয় তলা ওরা পেরিয়ে গেল। এবার ওরা একেবারে দ্বিতীয় তলার ছোট ছোট কেবিনগুলোর পাশে এসে উপস্থিত হলো। হিলকাস সেই দ্বিতীয় তলা বরাবর তার দলকে দুটো ভাগ করে ডান দিক আর বাম দিক দুদিকেই পাঠিয়ে দিল। এদের সবার কাজ একটাই, ফ্লোরে চোখ রেখে তার গায়ে কোনো ফাটলের অনুসন্ধান করা। অবশ্য এই কাজটা খুব সহজ হয়ে গেল মুহূর্তের মধ্যে। ডান দিকে যারা গিয়েছিল সেদিকে বেশ কিছুক্ষণের মধ্যেই তারা সবাই ফিরে এলো। সে দলে ছিল গ্যারিস্টন। সে বলল, বেশ কিছুটা এগোতেই আমরা এই ফ্লোরের গায়ে একটা ফাটলের সন্ধান পেয়েছি, চলো সবাই ওদিকে। হিলকাস ফাটলের সন্ধান পাওয়া গেছে এই খবরটা জাহাজের বাম দিকে যারা গিয়েছিল তাদেরও দ্রুত পাঠিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই বাম দিকে থাকা দলটি হিলকাসের সামনে এসে দাঁড়ালো। তারপর ওরা সবাই কিছুক্ষণের মধ্যেই ডান দিকে থাকা ফাটলের কাছে এসে পৌঁছলো। ফাটলটা বেশ বড়। ভালো করে টর্চ ফেলে দলের সবাই সেটা দেখতে লাগলো অনেকক্ষণ। বেশ কিছুক্ষণ ধরে সেটা দেখার পর এন্ডারসন বলে উঠল, এই ফাইলটা দেখে কেমন যেন আমার অস্বাভাবিক আর সন্দেহ জাগছে। কিসের সন্দেহ? হঠাৎ একটা জলের তীব্র ঝাপটা এসে ওরা সবাই যেন দুলে উঠল, আর দেখা গেল দুটো হাঙর তাদের একেবারে কাছ ঘেঁষে বেরিয়ে গেল। রাডারে অবশ্যই হাঙরের কোনো সিগন্যাল পাওয়া যায়নি।
সে কি, এমন কেন হলো? যে কোনো বিপদেই তো এই রাডার সক্রিয়, তবে কি এর মধ্যে কোনো গোলমাল হলো? অনেকক্ষণ উল্টে পাল্টে ঠোকাঠুকি করেও সেটা দেখে হিলকাস আর এন্ডারসন কিছুই বুঝে উঠতে পারল না। বেশ কিছুক্ষণ রাডারের সামনে চলে থাকা স্ক্রিনটা ঝপ করে বন্ধ হয়ে গেল, আর তারপর সেটা উল্টে পাল্টে ঝাঁকিয়ে অন করার যাবতীয় প্রয়াসকে সে অসফল করে অফ হয়েই রইল। সর্বনাশ, রাডার খারাপ হয়ে গেছে। এবার কি করবে তারা? এই অজানা অচেনা জলের জগতে তারা একেবারেই আনকোড়া। কোথায়, কোন দিকে, কী বিপদ কত দূরে রয়েছে, এসব তারা আর জানতে পারবে না। যদি ওই ডানকিলিস্টাসের মধ্যে কোনো দিক থেকে তাদের আক্রমণে এসে পড়ে, তবে একটা মর্মান্তিক দৃশ্য এবং ঘটনার সম্মুখীন হবে গোটা হিলকাসের টিম। একেই বলে দুর্ভাগ্য। রাডারটা এখন এই পরিস্থিতিতেই খারাপ হতে হলো, যেখানে তার সব থেকে বেশি জরুরি ছিল, দরকার ছিল সব থেকে বেশি, সেখানেই। এন্ডারসন সকলকে বলল, আমাদের রাডার খারাপ হয়ে গেছে, সবাই একসাথে থাকো। কেউ কিন্তু দল ছেড়ে একা একা কোথাও যেও না, একসাথে থাকার চেষ্টা করো। কথাটা বলেই সেই খবরটি উপরে থাকা জেমসের কাছে পৌঁছে দিল। জেমস উপর থেকে বলল, সর্বনাশ, এ তো মহা বিপদের আশঙ্কা। তোমরা সাবধানে থাকার চেষ্টা করো আর কাজটা দ্রুত সেরে ফিরে এসো। আমরা আমাদের কাজে অনেক দূর এসেছি। সবাই সবার হাতের রাইফেলগুলো বাগিয়ে ভালো করে ধরে রাখো। আমরা চারিদিকে চোখ রেখে এই ফাটলের মধ্যে ঢুকে পড়ি। এখন বেশি কিছু ভাবনার সময় নেই আমাদের যত তাড়াতাড়ি পারা যায় এই ফ্লোরের সেই ধনসম্পদ রাখার স্থানটিকে খুঁজে পেয়ে তার মধ্যে থেকে সেগুলো উদ্ধার করতে হবে। আমরা যখন জেনে গিয়েছি একেবারে নিশ্চিতভাবে যে এই ফ্লোরের কোথাও ধনসম্পদ ভান্ডার লুকিয়ে রাখা আছে, এখন আমরা ফ্লোরের প্রতিটি কোণায় চিরুনি তল্লাশি করব। রত্ন ভান্ডার খুঁজে সেগুলো উদ্ধার করেই ফিরবো আমরা। তাতে যাই হোক বা যা হয়ে যাক, আমরা পিছপা হব না কাজ অসম্পূর্ণ রেখে। এতে যদি আমাদের প্রাণের সংশয় হয়, তবেও আমরা জীবন দিয়ে লড়ব। কথাগুলো বেশ আত্মবিশ্বাসী আর দীপ্ত দৃঢ় কণ্ঠে বলে উঠল হিলকাস। এ কথায় সবাই চিৎকার করে সমর্থন জানালো। তারপর গোটা টিমটা সেই দ্বিতীয় ফ্লোরের মধ্যে দিয়ে এগিয়ে চলল সামনে টর্চের আলো এবং ডুবুরির পোশাক মাথায় থাকা আলোর মধ্যে দিয়ে, সামনে থেকে আরও সামনে। হিলকাস আর এন্ডারসন সামনে, তার দলের সকলেই তার পিছন পিছন। হাতের টর্চের আলো সামনে রয়েছে। এখন হিলকাস আর এন্ডারসন হাতে নিয়ে নিয়েছে রাইফেল। রাডারটা এন্ডারসন তার ডুবুরির পোশাকের মধ্যে ঢুকিয়ে রেখেছে। আগেই বলেছি ওই রাডার পোর্টেবল এবং ছোট, এগুলো সহজেই ক্যারি করা যায়। সোজা নকশা অনুযায়ী ওরা কেবিনের কাজগুলো ধরে ধরে এগোতে লাগলো। কেবিনের দরজার ডান দিকে রয়েছে কেবিনের সংখ্যা। প্রথম কেবিনের দরজার ডান দিকে সেই সংখ্যা দেখে ওরা বুঝে গেল কোথায় ঘরের সংখ্যা থাকছে। প্রথম কয়েকটি ঘরের সংখ্যা ঠিকঠাক চোখে পড়লেও পরবর্তীতে কেবিনের দরজার সামনে পুরু শ্যাওলার আস্তরণের মধ্যে সংখ্যাগুলোকে আর দেখা গেল না। মানে প্রতিটি কেবিনের দরজার বাইরে, এমনকি দরজার উপরে জমাট বাঁধা শ্যাওলার পুরো আস্তরণ এমনভাবেই রয়েছে তাতে রুম নংগুলো আর চোখে পড়ছে না। তবে কেন তাদের দলের একজন সদস্য যে তাদের রাইফেল সামনে লাগানো বর্ষার ফলাটা উন্মুক্ত করে রেখেছে, সেটা দিয়েই ওই শ্যাওলা সরিয়ে সংখ্যাগুলোকে তুলে ধরার চেষ্টা করছে। এতক্ষণ ওরা কেবিনের দরজার পাশ দিয়ে সোজাসুজি চলছিল। জায়গাটা ছিল লম্বা একটা প্যাসেজের মতো, তার দুদিকে ছিল কেবিন। কিন্তু এখন সে প্যাসেজ সোজা এসে থেমেছে এক জায়গায়, এবং সেই জায়গাটার দুদিকেই আরও দুটো প্যাসেজ রয়েছে। বাম দিকে সরু লম্বা একটা পথ চলে গেছে, আর ডান দিকেও ঠিক তেমন। তবে এই পথটা প্যাসেজেরই মতো। হিলকাস তার দলের লোকেদের বলল, তোমরা বাঁ দিক দিয়ে এগোতে থাকো, আর আমি কেন ও স্টিভ ডান দিক দিয়ে এগোচ্ছি। মনে হচ্ছে এই প্যাসেজ ধরে এগোলেই মিলবে আমাদের কেবিন। হিলকাসের কথা মতো কিছু লোক চলে গেল বাম দিকে,
আর কেন এবং স্টিভ হিলকাস এন্ডুসনের সঙ্গে চলল ডান দিকে। সোজা প্যাসেজ ধরে সাঁতার কাটতে কাটতে তারা এগিয়ে চলল। তবে এই প্যাসেজের দুধারে কোথাও কোনো কেবিন নেই। কোথায় গেল কেবিন নং 21? তারা প্রথমেই যে সরু প্যাসেজের মধ্যে দিয়ে এসেছিল সেখানে দুধারে অজস্র কেবিন। তাতে তারা হদিশ পেয়েছিল কেবিন 13 থেকে 19 পর্যন্ত। কিন্তু এই 20, 21, 22 এই কেবিনগুলো কোথায় গেল? এই তো সোজা প্যাসেজ চলছে তো চলছেই। বেশ কিছুটা এগোতে হঠাৎ হিলকাস আর এন্ডুসন এসে থামল একটা এমন জায়গায় সেখানে আবার প্যাসেজের পথ শেষ হয়ে দুদিকে পথটা চলে গেছে। এত অলিগলি এই কেবিনে, এবার তো পথ গুলিয়ে ফেলার অবকাশ তৈরি হবে। তাই হিলকাস বলল, এখান থেকে স্ট্রিং ও কেন তোমরা ডান দিকে যাও, আমি আর স্টিভ যাবো বাঁ দিকে। আর ওই জায়গা যেখানে দুটো প্যাসেজ দুদিকে চলে গেছে, এই দেখো, এই জায়গায় একটা মার্ক করে রাখলাম তীর চিহ্ন দিয়ে। তোমরা যখন আবার ফিরবে তখন কিন্তু এটা দেখে সঠিক পথ নির্ধারণ করতে পারবে। এই যে আমি এইখানে তীর চিহ্ন দিয়ে রাখলাম, উনি কাম ফ্রম দিস ওয়ে, লাল রঙের একটা চক দিয়ে লিখে রাখলাম। তোমরা যদি ডান দিকে কিছু খুঁজে পাও তবে কমিউনিকেশন কেবিনে আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা তোমাদের নির্দেশ পেয়েই ছুটে যাব। আর আমরা যদি কিছু খুঁজে পাই তাহলে তোমাদেরকে ডেকে নেব। এই নাও লাল একটা চক, স্টিভ তুমি রেখে দাও, যদি পথে যেতে যেতে পথ গুলিয়ে ফেলো। সেই জন্য এই চক দিয়ে প্যাসেজের পাশের দেওয়ালগুলোতে আর লিখে রাখতে রাখতে এগিয়ে যাবে। দেখতে পাচ্ছ না এখানে কেমন অলি গলির মধ্যে দিয়ে আমরা চলছি? হাতে লাল চকটা তুলে দিল। তারপর ওরা দুজনে বাম পথে আর স্টিভ আর কিং ডান দিকের পথে চলে গেল। হিলকাস একবার এন্ডুসনকে বলল, আচ্ছা এবার রেডারটা বের করে দাও দেখি, ওটাতে কিছু দেখা যাচ্ছে কিনা, নাকি সত্যি সত্যি খারাপ হয়ে গেল? কথা শুনে এন্ডুসন রাডারটা বের করে দেখল না, সেটা অফই হয়ে রয়েছে, স্ক্রিন আর অন হয়নি। এই রাডার অটোমেটিক নিজে থেকেই অন হবে, কোন সুইচ দিয়ে একে চালাতে হবে সেটা জানারও কোনো প্রয়োজন পড়ে না। হিলকাস বলল, এই রেডার কি চার্জে চলে? মনে হয় ব্যাটারি চার্জ আউট হয়ে গেছে, তাই এটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই বিষয়টা তো আমাদের হাতে দেওয়ার আগে জেমসের বলা উচিত ছিল। সে তো আমাদের কিছুই জানায়নি বা বলেনি যে এই রেডার চার্জে চলে। হয়তো ভুলে যেতে পারে। তারপর কথা থামিয়ে ওরা এগোতে থাকলো। বেশ কিছুটা এগোতেই ওরা একেবারে প্যাসেজের শেষ কিনারায় এসে দাঁড়ালো। এখানে প্যাসেজ একেবারে শেষ, আর ডান দিকে বা বাম দিকে যাবার কোনো রাস্তা নেই। ওরা বলাবলি করতে লাগলো বৃথাই এতদূর এই পথে তারা এসেছে। অবশ্য এই পথে এতদূর না এলেও জানতে পারতো না এদিকটায় ঠিক আছে কি। ঠিক তখনই কমিউনিকেশন কেবিলে স্টিভের গলা ভেসে এলো, স্যার কাম হিয়ার, উই হ্যাভ ফাউন্ড দ্য কেবিন নাম্বার 21। যাক, অবশেষে তাদের লক্ষ্য মিলেছে। কথাটা শুনে হিলকাস আর এন্ডুসনের মধ্যে আনন্দের একটা মুহূর্তের জন্য সৃষ্টি হলো। তারা দুজনেই দুজনের সাথে খুশির আদান প্রদান করে সেই প্যাসেজ ধরে আবার ফিরে আসার পথটা ধরে এগোতে লাগলো। ওই যে সেই জায়গা, ওই যে সেই তীরচিহ্ন দিয়ে লেখা উই কাম ফ্রম হেয়ার। এখানেই হিলকাস স্টিভ কেনকে ওই যে সামনের সরু পথে পাঠিয়ে দিয়েছিল। ওরা সামনের সেই পথ ধরল। সেখান দিয়ে কেন আর স্টিভ চলে গিয়েছিল ডান দিকে। যারা কেবিনের সেই প্রথম বাঁকের পথ ধরে বাম দিকে গিয়েছিল তাদেরকে এন্ডুসন কমিউনিকেশন কেবল দিয়ে যোগাযোগ করল। কিছুক্ষণের মধ্যেই এন্ডুসন, হিলকাস এবং দলের সেই টিম এসে হাজির হলো কেবিন 21-এর সামনে। কেবিনের দরজায় জমাট বাঁধা শ্যাওলা স্টিভ আর কেন আগে থেকেই পরিষ্কার করে রেখেছে, আর তাতে 21 সংখ্যাটা ভালো মতোই দেখা যাচ্ছে। দরজাটা ঠেলতেই সেটা খুলে গেল, তবে ভিতরে দুর্ভেদ্য অন্ধকার। হিলকাস বলল, সবাই একসাথে থাকবে, পরপর। ভেতর দেখছো তো কেমন অন্ধকার। সবাই দুপাশে টর্চের আলো ফেলতে ফেলতে এগোতে লাগলো। জায়গাটা খোলামেলা,
দূরে দেওয়াল ঘেঁষে অজস্র আলমারি পাশাপাশি দাঁড়ানো। মোট সেখানে রয়েছে 5টা আলমারি একেবারে পাশাপাশি। ওরা সবাই সেখানে পৌঁছে গেল, কিন্তু ওরা তাকিয়ে দেখল আলমারিগুলোতে কোনো হাতল নেই, প্রতিটাই বন্ধ। অ্যান্ডারসন বলল, এই আলমারিগুলোই হলো রত্ন ভাণ্ডার। প্রতিটির হাইট দেখছো তো, প্রায় 10 ফুট। এগুলোকে অর্ডার দিয়ে বানানো হয়েছে। সাধারণত এত বড় এবং উঁচু আলমারি হয় না। এটা যা চওড়া দেখছো, এর মধ্যে অনায়াসেই 2টি মানুষ থাকতে পারে। কিন্তু অ্যান্ডারসন, এখানে তো অনেক আলমারি রয়েছে, আমরা বুঝবো কি করে কোন আলমারিতে ধনসম্পত্তি রয়েছে? আরে বাবা, ধনসম্পত্তি সমস্ত আলমারিতেই রয়েছে বলে আমার মনে হচ্ছে। অনেক ধনসম্পত্তি তো জাহাজে আসছিল। এবার এগুলো খুলতে হবে, না খুললে আমরা কিছুই জানতে পারবো না। এর মধ্যে কি রয়েছে কি করে জানবো? কিন্তু গুলি করে এর মধ্যে ফুটো করতে হবে। তো সবাই 5টি আলমারির দিকে বন্দুক তাক করো। অ্যান্ডারসনের এই নির্দেশ পেয়ে সবাই বন্দুক তাক করল আলমারির দিকে। তারপর অ্যান্ডারসনের ফায়ারের চিৎকার শুনেই সবাই মিলিতভাবে ওই আলমারির দিকে গুলি বর্ষণ আরম্ভ করে দিল। একের পর এক গুলিবর্ষণে জায়গাটা বন্দুকের গুলির ধোঁয়ায় ধূমায়িত হয়ে উঠল। বন্দুকের তীব্র গুলিবর্ষণে ওদের চারিপাশ ধোঁয়ায় আচ্ছন্ন। তারপর আস্তে আস্তে ধোঁয়া কেটে যেতে ওরা সবাই সামনে তাকিয়ে যা দেখল, সবার চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গেল। আলমারি 5টি যেভাবে দাঁড়িয়েছিল তেমনই একইভাবে রয়েছে। তাদের গায়ে কোথাও কোনো ছিদ্র হয়েছে বলে বোঝানো যাবে না। সবাই সামনে গিয়ে আরও অবাক, আলমারির গায়ে কোনো ছেদ বা বন্দুকের গুলির কোনো চিহ্ন পর্যন্ত লাগেনি। সবার মনে একটাই প্রশ্ন, এটা কি হলো? এটা কিভাবে সম্ভব? এতক্ষণ তারা এত গুলি বর্ষণ করলো, কিন্তু কোথায় গেল সেগুলো? কিসের উপর তারা এতগুলো গুলি করলো? অ্যান্ডারসন বলে উঠল, দেখলে ধনসম্পত্তি ভাণ্ডারের সিকিউরিটিটা? এই আলমারি সহজে ভাঙা যাবে না। এটা এমনই জিনিস দিয়ে বানানো হয়েছে। এর ওই অত উচ্চতা দেখেই আমার সন্দেহ হয়েছিল। তাহলে কি দাঁড়ালো? এই জাহাজের ধনসম্পত্তি হাতের নাগালে পাওয়া কারোর কাছে কিন্তু সহজ ছিল না। প্রথমত, জাহাজের ধনসম্পত্তি সম্পূর্ণ তার হদিশ পাওয়ার জায়গা থেকে অন্য এক স্থানে। দ্বিতীয়ত, সম্পত্তির হদিশ পেতে গেলে পাসওয়ার্ড ভাঙতে হবে, আর তাতে অ্যালার্ট সিগন্যাল বেজে উঠে নিরাপত্তা রক্ষীদের সতর্ক করবে। তাছাড়া হদিশ নিয়ে সঠিক গুপ্তধনের খোঁজ পেলেও সেটা সহজে ভাঙা যাবে না। সেটা ভাঙার চেষ্টা করলেও আওয়াজে নিরাপত্তা রক্ষীরা ছুটে আসবে। এই সম্পত্তি এমনভাবে নিরাপত্তা দিয়ে তৈরি হয়েছে, সেই নিরাপত্তা মানে সিকিউরিটি মুখের কথা নয়। অবশ্য রানী এলিজাবেথের ব্যবহার করা হার যেখানে রয়েছে, সেখানে তো নিরাপত্তা বজ্র আটুনির মতোই হবে, এটা জানার কথা। কিন্তু অ্যান্ডারসন, সবই তো বুঝলাম, কিন্তু এটা ভাঙবো কি করে? কি করে পাবো সম্পত্তির নাগাল? আর আমাদের তো এটা খুঁজে বের করতেই হবে। আরে আমরা তো চুরি করছি, আমরা জিনিসটা উদ্ধার করছি। এজন্য আমেরিকার সরকার আমাদেরকে নিয়োজিত করেছে। এটা না খুঁজে পাওয়াটা আমাদের তথা আমাদের দেশের সরকারের অপমান। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমরা খালি হাতে এখান থেকে আর ফিরবো না। সম্পত্তি খুঁজেই এখান থেকে বেরোনো। তাদের যা হয় যাক হবে। সবাই হাত মেলাও। সবাই হাত মিলিয়ে শপথ করল সম্পত্তি উদ্ধারের। তারপর হিলকাস বলল, আমার মনে হচ্ছে সম্পত্তির এই গুপ্ত ভাণ্ডার খোলার চাবিকাঠি এই ঘরের কোথাও না কোথাও ঠিক রয়েছে। সবাই চারিদিকে ছড়িয়ে পড়ল আর খুঁজতে শুরু করল। কথাটা বলার পরই হঠাৎ সেই আলমারিগুলোর সব থেকে মাঝের যে আলমারিটা রয়েছে সেটা যেন একটু দুলে উঠল, আর তার ভিতরে একটা বুক ঠুক আওয়াজ ক্রমাগত আসতে শুরু করলো। সবাই সেই আওয়াজের উৎস শুনে ওই 5টা পাশাপাশি থাকা আলমারির মাঝের আলমারিটায় বন্দুক তাক করলো। ওই যে আলমারিটা এখনও মৃদু মৃদু নড়ছে, নজরে আসছে সবার। কিন্তু এটা কিসের শব্দ? ওর মধ্যে রয়েছেটা কি? সত্যি তো এতগুলো ধনভাণ্ডারের গুপ্ত ভাণ্ডার, সেগুলো অন্য কোথাও রয়েছে। কিন্তু ম্যাপে যে নির্দেশ দেওয়া ছিল তাতে স্পষ্ট লেখা রয়েছে, ট্রেজার ইজ অন সেকেন্ড ফ্লোর ইনসাইড 21 কেবিন। এখানেই ধনসম্পত্তি আছে, এটা আমরা আত্মবিশ্বাসী প্রত্যেকে।
সবাই সেই কেবিনের চারিদিকে ঘুরতে ঘুরতে খুঁজতে শুরু করলো ঘরটাকে। তবে সবাই সামনে বাগিয়ে রেখেছে তাদের হাতের ম্যানলিকার রাইফেলটা। অ্যান্ডারসনের কথা মতো গোটা টিমটা ছড়িয়ে পড়ল সেই কেবিনে। সবাই রাইফেলটা উঁচিয়ে আর টর্চের আলোকে সামনে রেখে এদিক সেদিক ঘুরতে শুরু করলো। এ ঘরে আগেই বলেছিলাম বেশি কিছু নেই, শুধু মাঝখানেই একটা গোল টেবিল, আর তাতেও শ্যাওলা প্রবাল জড়ো হয়ে ঢেকে গেছে। তবে বোঝা যাচ্ছে আকৃতিতে সেটা একটা টেবিল। ঘরের কোনায় কোনায় ভালো করে খুঁজতে লাগলো সবাই। কোথাও কোনো কিছু আসবাবের আর কোনো চিহ্ন তারা দেখতে পেল না। ঘরের দেওয়ালে ব্যাকটেরিয়া, প্রবাল, প্ল্যাঙ্কটন বাসা বেঁধেছে। হঠাৎ এই মুহূর্তে সুষা চেঁচিয়ে উঠল, সে রাইফেল হাত থেকে ফেলে দিয়েছে আর লাফাচ্ছে। ডুবুরির পোশাক কলারের কাছে হাত ধরে গায়ের পোশাকটা খুলতে চাইছে। কি হলো তার? সবাই ছুটে এলো সুসার কাছে। সবাই তাকে ঘিরে তার উপর টর্চের আলো ফেললো। কিছুক্ষণ ছটফটানি, তারপর সুসার মুখ থেকে ক্যাচলার মতো একটা পদার্থ বেরিয়ে এসে সারা জলে ছড়িয়ে পড়ল। আর তাতে সুসাকে কয়েকবার নাড়িয়ে চাড়িয়েও আর চেতনা ফেরানো গেল না। সুসাকে উল্টো করতেই তার ডুবুরির পোশাকের গায়ে একটা বড় ধরনের দাগ দেখা গেল। বোঝা গেল সেটা কাটার দাগ। কোনো কিছু পোশাকের ওই অংশটি কেটে তার ভিতরে ঢুকেছে এবং তারপর সেটা তার বিষ ছড়িয়ে সুসাকে মেরে ফেলল। সুসার শরীরে আর প্রাণ নেই। সুসা যেখানটায় পড়েছিল তার পাশেই ছিল সে ঘরের একটা বড় দেওয়াল। সেখানে সবাই টর্চ ফেলল আর দেখতে পেল দেওয়ালের প্রায় 10 ফুট উঁচুতে কতকটা চিংড়ি মাছের মতো দেখতে কিছু প্রাণী ঘুরে বেড়াচ্ছে, আর কেমন একটা হিসিস শব্দ করে বেড়াচ্ছে তারা। সেগুলোর আকার বিভিন্ন, ছোট বড় নানা ধরনের। টর্চের আলো সেগুলোর গায়ে পড়তেই সেগুলো দল বেঁধে নিচে আসতে শুরু করলো, আর তার ফলে তাদের মুখের ওই হেসের শব্দটা ক্রমাগত আরও বেড়ে চলল। ওরা যত কাছে আসছে ওদের মুখের ওই বিভৎস আওয়াজ যেন আরও বেড়ে চলেছে। প্রতিটার মাথার সামনে রয়েছে বড় বড় কাংলার মতো কয়েকটা তারা। সেগুলো আবার খুলছে, বন্ধ হচ্ছে। অ্যান্ডারসন বলল, সবাই গুলি চালাও, ফায়ার। ততক্ষণে সেই ভয়াবহ প্রাণীগুলো দেওয়াল বেয়ে তাদের অনেকটা কাছেই চলে এসেছে। সকলে মিলিতভাবে রাইফেল গর্জে উঠল। প্রায় 20 মিনিট ধরে অনবরত বন্দুকের তীব্র গুলিবর্ষণে জায়গাটা ধোঁয়ায় ধূমায়িত হয়ে উঠল। আবার ধোঁয়া আসতে আসতে সরে গেল। সবাই দেখল সেই ভয়াবহ প্রাণীগুলোর ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত দেহ অনেকগুলো সেই দেওয়ালে আটকে এবং বেশ কিছু নিচের মেঝেতে পড়ে রয়েছে। সবাই মরে গেছে। তবে এরা ওই দেওয়াল জুড়ে এতদিন বাস করছিল নির্বিঘ্নে। আজ মানুষের পদচারণায় তাদের বসবাসে ব্যাঘাত ঘটেছে। হিলকাস বলে উঠল, এগুলো কি অনেকটা চিংড়ি মাছের মতো দেখতে। তুমি ঠিক বলেছ, মানুষ এগুলোকে চিংড়ি মাছ ভেবেই ভুল করে। আসলে এদের সামনেই ওই দাঁড়া এবং দেহের আকৃতির চেহারাটাই মানুষকে চিংড়ি মাছ রূপে এদের ভাবায়। এর একটাই সুসার শরীরে তার পোশাক কেটে ঢুকে পড়েছিল ওই দেওয়াল দিয়ে এসে। আমার মনে হয় সুসা এখানটায় হয়তো দেওয়ালের গা ঘেঁষে খোঁজার কাজটা চালাচ্ছিল, তখনই একটা তার ঘাড় বেয়ে এসে পোশাক কেটে ভেতরে ঢুকে যায়। এগুলোর নামটা আমার ঠিক মনে পড়ছে না, তবে বিষাক্ত একটা সামুদ্রিক ঘাতক বলে মনে করতে পারবো। সত্যি এদের দাঁড়াগুলো কিন্তু ভীষণ ভয়ঙ্কর দেখতে। নিচে পড়ে থাকা রক্তাক্ত বিচ্ছিন্ন সেই প্রাণীটার একটা দেহ তুলে তার দাঁড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে সকলকে দেখিয়ে কথাগুলো বলতে লাগলো অ্যান্ডারসন। আর এদের মধ্যে ওই এসএস শব্দটা কি? ওটা এইসব প্রাণী তাদের নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করতে বলে থাকে। এরা কিন্তু মানুষের মতোই দলবদ্ধ জীব। সবাই এবার দেখল নিচে পড়ে থাকা সুসার পোশাক কেটে সেই দানবীয় দাঁড়া বিশেষ প্রাণী বেরিয়ে আসছে। বুঝতে অসুবিধা হয় না এটাই সুসার পোশাকে ঢুকে সুসাকে আক্রমণ করেছিল।
অ্যান্ডারসন তার বন্দুকটা ওই প্রাণীটির উপর তাক করে গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। আর ঠিক তখনই দূরে থাকা সেই 5টি আলমারির মধ্যে থাকা আলমারিটা আবার বেশ জোরে নড়ে ওঠে। সবাই তাদের বন্দুকগুলো সেদিকেই বাঁকিয়ে ধরে। সবাই দলবদ্ধভাবে সেদিকে এগোতে থাকে, বন্দুক সামনে। এগোতে এগোতে হঠাৎ দলের মধ্যে থাকা গ্যারিস্টন একটা হোঁচট খেয়ে সেই গোলাকৃতির মতো দেখতে পাওয়া টেবিলটার উপর গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। আর তখনই সশব্দে একটা আওয়াজ হয়ে ওঠে। গোলাকৃতির মতো টেবিলটা ঘুরে ডান দিক থেকে বাম দিকে চলে যায়, আর তার ফলে আবার একটা তীব্র শব্দে সামনে থাকা সেই 5টা আলমারির 4টে আলমারির সামনের দরজাগুলো সরে যায়। সেগুলো উন্মুক্ত হয়ে ওঠে, কিন্তু মাঝের আলমারিটা বন্ধই থাকে। সবাই টর্চের আলো ফেলে খুলে যাওয়া আলমারিগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে তারা দেখতে পায় প্রতিটি আলমারিতে মণি, মুক্ত, হিরে জহরত ঠাসা। সবার মুখে আনন্দের হুল্লোড় বয়ে যায়। অ্যান্ডারসন এগিয়ে গেল টেবিলটার দিকে, হাতে রাইফেল। তখন তার দলের সবার টর্চের আলো কেন্দ্রীভূত ওই টেবিলটার উপরের তলে। অ্যান্ডারসন বলল, দেখেছো, এইটাই তাহলে রত্ন ভাণ্ডারের চাবিকাঠি। এত সামনে রয়েছে, অথচ কেউ ভাবতেই পারবে না। এটা গুপ্তধন খোলার তালার মতো। এটা দেখে রূপকথার গল্পের কথা মনে পড়ে যাচ্ছে। রূপকথার গল্পে এমনভাবে গুপ্ত ভাণ্ডার খোলার গুপ্ত কাহিনী কত যে পড়েছি তা বলে শেষ করা যাবে না। এই কথায় আরও কিছু মানুষ সম্মতি প্রকাশ করল, মানে তারাও এসব রূপকথায় শুনেছে। তারপর অ্যান্ডারসন বলল, অথচ আমরা এই ঘরে তন্ন তন্ন করে এত খুঁজছি, গুপ্তধন খোলার যে চাবিকাঠি আমাদের সামনেই রয়েছে, এটা আমরা ভাবতেই পারিনি। কিন্তু খুলেছে তো 4টে আলমারি, মাঝেরটা তো খোলেনি। ওটাতে কি আছে তা তো আমরা বুঝতে পারছি না। আচ্ছা, আমি এখানে থাকছি, তোমরা মানে আমার গোটা টিমের সবাই চারিদিকটা আরো ভালো করে খুঁজে দেখো তো। সন্দেহজনক কিছু দেখলেই আমাকে এসে জানিও। সকলে একসাথে সম্মতি জানিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। তারপর সেই কেবিনের চারিদিকটা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো সবাই। অ্যান্ডারসন কিন্তু সেই টেবিলের কাছ থেকে টেবিলটা ভালো করে দেখতে শুরু করলো। সে ঝুঁকে টেবিলটার তলাটা ভালো করে দেখল, কিন্তু তেমন কিছু নজরে এলো না। তারপর টেবিলের পায়া ধরে টানতে লাগলো। সেটাকে সে ডান দিক থেকে বাম দিকে করতে লাগলো। হঠাৎ এমন করতেই টেবিলটার একটা পায়া বাম দিকে ঠেলতেই টেবিলটা বাম দিকে ঘুরতে শুরু করলো। আর তখনই ঘর ঘর করে একটা আওয়াজে মাঝের আলমারির দরজাটা আস্তে আস্তে খুলে গেল। এবার দেখা গেল তার ভিতরে 3টে তাক। ওপরের তাকে কিচ্ছু নেই, মাঝের তাকে ধনসম্পত্তি। তার মধ্যে উঁকি দিচ্ছে রানী এলিজাবেথের সেই মণি মুক্ত খচিত জমকালো চকমকে হার। সেটা একেবারে নিচের তাকে রাখা রয়েছে আলাদা করে। এদিকে আলমারির তাক খোলার শব্দে অ্যান্ডারসনের গোটা দল আবার অ্যান্ডারসনের কাছে এসে পৌঁছল। অ্যান্ডারসন সবাইকে বলল, আপনারা সবাই ওই খোলা আলমারি থেকে সমস্ত ধনসম্পদ বের করতে থাকুন। এই যে ব্যাগটা ধরুন। টেডি আর এলফ্রিস, তোমরা তোমাদের ব্যাগটা বের করে সবার পাশে রাখো। সবাই যা নিচ্ছে ওই আলমারির থেকে সেগুলো এই 3টি ব্যাগে ভর্তি করতে থাকো। দ্রুত কাজটা সারো। সবাই অ্যান্ডারসনের এই নির্দেশ পেয়ে আলমারির কাছে গিয়ে ধনসম্পত্তি আহরণ করতে লাগলো, ওই 3টে ব্যাগে ভর্তি করে। হেলকাস মাঝের আলমারির নিচের তাকে রাখা রানী এলিজাবেথের হাতটা নিতে নিতে হাত বাড়ালেই হঠাৎ তার আঙুলে কি যেন একটা প্রচণ্ড জোরে আঘাত করলো। যন্ত্রণায় হিলকাস কাতরাতে শুরু করলো। দেখা গেল তার ডান হাতের বুড়ো আঙুলটা সামান্য কেটে গেছে। আলমারির ভিতরে হাতটা চকচক করছে, আর তার একটা আলোর দ্যুতি ছড়িয়ে আছে জায়গাটায়। সেই আলোতেই চকচকে হারটা নেবার জন্য অ্যান্ডারসন হাত বাড়িয়েছিল, কিন্তু হাতের আঙুল এমনভাবে জখম হবার জন্য আশেপাশে যারা ছিল সবাই সেই আলমারির ভিতরে টর্চ ফেলল। অ্যান্ডারসন তখন সবার সামনে এগিয়ে গিয়ে ঝুঁকে দেখতে লাগলো জায়গাটা, আর তারা দেখতে পেল হারটা রাখার তাকের ঠিক নিচে একটা বিরাট গর্ত। তাও গর্তটা বেশ বড়। সেই গর্তের নিচেটা
দেখতে গিয়ে দেখা গেল সেটা নিচের তাকিয়েও ফুটো করেছে। 3-4 ফুট চওড়া তো হবেই গর্তটা। সেটার মধ্যে জল রয়েছে আর কালো অন্ধকারে ঠাসা। অ্যান্ডারসন এবার আলমারির ভিতরে ডান দিক আর বাম দিকে আলো ফেলতেই চমকে উঠল। রাশি রাশি অজস্র ডিম আলমারির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলমারির ভিতরের দুধারের গায়ে লেগে রয়েছে এরকম ডিম। তারা এই জাহাজে প্রথম যেদিন আসে সেদিন নজরে পড়েছিল এরকম। এই ডিমগুলো আকারে অনেকটাই বড়, মানে এগুলো সেই সময়ে পৌঁছেছে যেখানে এগুলো ফাটার সময় হয়ে এসেছে। বড় ডিমগুলোকে দেখেই বোঝা যাচ্ছে 1 দিন বা 2 দিনের মধ্যেই এদের থেকে জন্ম নেবে অসংখ্য ডানকেলেস্টাস। আর সামনের ওই গর্তটা হচ্ছে ডানকেলেস্টাসেরই বানানো। এখানে এসে এসে ডিম পেড়ে গেছে। অ্যান্ডারসন বলল, মনে হচ্ছে জাহাজের তলদেশ দিয়ে কোনো ডানকেলেস্টাস এসে এই বদ্ধ আলমারির ভেতরে ডিম পেড়ে গেছে। তোমাদের আগেই বলেছি এই ডানকেলেস্টাস গোপন এবং নিরিবিলি জায়গায় ডিম পাড়ে, যাতে তাদের বাচ্চারা নির্বিঘ্নে বড় হতে পারে। কিন্তু জলের নিচ থেকে এখানে এসে এবং এখানে অমন একটা গর্ত বানিয়ে এর মধ্যে ঢুকে এখানে ডিম পাড়াটা তো চারটিখানি মুখের কথা নয়। হয়তো এটা ভাগ্য, ওরা এই জায়গাটা খুঁজে পেয়েছে। তবে এখন এটা বন্ধ করতে হবে দ্রুত। এই গর্ত দিয়ে আবার যদি ডানকেলেস্টাস কোনো এখানে চলে আসে, দ্রুত সবাই টেবিলের কাছে চলো। ততক্ষণে পাশের রত্নভাণ্ডারের আলমারি থেকে সবাই যতটা সম্ভব রত্ন আহরণ করে নিয়েছে। সবাই দ্রুত টেবিলের কাছে এলো, আর অ্যান্ডারসন সেই টেবিলের পায়াটা এবার ডান দিক ঘুরিয়ে টানতে লাগলো। আর তার সাথেই মাঝের আলমারিটা বন্ধ হয়ে গেল ঘর ঘর এক তীব্র শব্দ তুলে। ওই মাঝের আলমারিটা আমরা নড়তে দেখেছিলাম, বুঝলে, এই কারণেই। তখন এর ভেতরে ওই গর্ত থেকে উঠে কোনো মাছ ঘোরাঘুরি করছিল ভিতরে, আর তার বৃহৎ শরীরের ওজন আলমারির গায়ে লেগে ওটাকে নাড়াচ্ছিল। আলমারির ভিতরটা এমনিতেই অনেক বড়, সেটা তো দেখেছই তোমরা। ওর ভিতরে 2-3টে মানুষ পাশাপাশি দাঁড়িয়ে যেতে পারে। এগুলো অর্ডার দেওয়া আলমারি, তবে ওর ভেতরে ওই গর্ত এবং হিলকাসের হাতের আঙুলে কামড় দেখে যা বুঝতে পারছি, ওর ভেতরে এসে যে ডানকেলেস্টাস এই ডিম পেড়েছে সে আকারে খুব ছোট, 4-5 ফুটের হবে। অ্যান্ডারসন সকলকে নির্দেশ দিল সবাই যেন কেবিনের দরজার দিকে এগোতে থাকে। সেই নির্দেশ পেয়ে সকলেই দরজার কাছে এসে পৌঁছালো। ওদিকে মাঝের আলমারিটা তখনও বেশ জোরে নড়ছে, সেটা আবার নড়তে শুরু করেছে। ওরা সবাই দরজার কাছে পৌঁছে গেছে। ওদিকে মাঝের আলমারিটা তখন বেশ নড়ছে, আরও জোরে জোরে। সেই কেবিন থেকে বেরিয়ে যে পথে এদিকে এসেছিল সেই পথেই আবার সবাই চলতে লাগলো। বেশ কিছুটা এগোতেই ওরা সেই পথ খুঁজে পেল যেখানে হিলকাস, অ্যান্ডারসন, স্টিং আর কেন 4 জন দল থেকে আলাদা হয়ে সম্পূর্ণ অন্য দিকে চলে গিয়েছিল। সেই পথে আস্তে আস্তে ওরা জলের মধ্যে ওদের পিছনেই একটা ঘূর্ণি দেখতে পেয়েছিল। হঠাৎ জলের মধ্যে এমন ঘূর্ণি সত্যিই চিন্তার বিষয়। সবাই কিন্তু বুঝে গেল এই ঘূর্ণি পাখির হঠাৎ আগমনের কারণ। সেই ঘূর্ণির গতিবেগ তীব্র মুহূর্তে সেটা ঘুরতে ঘুরতে অ্যান্ডারসনের টিমের কাছাকাছি চলে এলো। জলের নিচে ঘূর্ণি যে কতটা মারাত্মক সেটা তারা বুঝতে পারল। এখনও তাদের ফেরার পথের মুখটা অনেকটাই দূরে। অ্যান্ডারসন সেই ঘূর্ণির দিকে তাকিয়ে সকলকে গুলি চালানোর নির্দেশ দিল। ক্রমাগত গুলিবর্ষণ শুরু হলো। গুলিবর্ষণ শুরু হলো। এখন অ্যান্ডারসনরা সেই জায়গায় এসে পড়েছে যেখানে দুপাশে অজস্র কামরা রয়েছে, আর মাঝ বরাবর রয়েছে ছোট সেই প্যাসেজ। পিছনের ঘূর্ণিটা তাদের কাছে এসে পড়ায় এবার সবাই দেখতে পেল সেটা কিসের ঘূর্ণি। এটা সমুদ্রের জলের প্রাকৃতিক ঘূর্ণি নয়। এই ঘূর্ণির সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট ছোট ডানকেলেস্টাসের একসঙ্গে আগমনের থেকেই। সেগুলো পাক খেতে খেতে তাদের দিকেই এগিয়ে আসছে। এই জিনিসটা এত দ্রুত হচ্ছে তার ফলে মাছগুলোকে দেখা যাচ্ছে না। এই মাছ সত্যি ভীষণ জোরে জোরে পাক খায়, তার ফলে এই তীব্র ঘূর্ণির সৃষ্টি হয়। মাছগুলো সংখ্যায় ঠিক কতগুলো রয়েছে সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। তবে এই ঘূর্ণি নির্ঘাত মৃত্যুর ঘূর্ণি। এর মাঝে পড়ে গেলে ওই মাছের জোর তাদেরকে এই মুহূর্তেই ঘুঁটে ঘুঁটে খেয়ে শরীরের হাড় কঙ্কাল বের করে ফেলবে।
ভীষণ যন্ত্রণাদায়ক মৃত্যু হবে সকলের। তাই মাছের সেই ঝাঁকের ঘূর্ণি যখন তাদের খুব কাছে এসে পড়ে, তখন এন্ডারসন সকলকে নির্দেশ দিল, তোমরা সবাই দুপাশে থাকা এই রুমগুলোর মধ্যে ঢুকে এর দরজা বন্ধ করে আত্মগোপন করো। যে রুমে পারো ঢুকে যাও। হাড়ি হাড়ি, মাছের ঝাঁকের ঘূর্ণি খুব কাছে এসে গেছে। কথাটা বলেই এন্ডারসন একটা ঘরে ঢুকে গেল। তার ঘরে সে একাই ঢুকেছে। কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে সেই ঘর থেকে সকলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে লাগলো। সে এই খবরে আশ্বস্ত হলো যে সবাই রুমে ঢুকে আত্মগোপন করতে সক্ষম হয়েছে। ওই ভয়ানক মাছের হাতে পড়ে কারোর প্রাণ যায়। চারিপাশে দুর্ভেদ্য অন্ধকার। এন্ডারসন কিছুই দেখতে পাচ্ছে না। হাতের টর্চটা কোমরে গোঁজাই আছে। সে ভাবছে সেটা কি জ্বালাবে সে। তার চারিদিকে কি রং রয়েছে, কীরকম জিনিসপত্র রয়েছে সেটাও তো দেখা দরকার। বেশি কিছু না ভেবে এন্ডারসন টর্চটা বেশ করে তার ডান দিকে ফেলে সেটা জ্বালাতেই একটা লম্বা উঁচু সুর তার ঘাড় বেয়ে নিচে নেমে এসে বুকটা চেপে ধরে। আরও কতগুলো সুর তার শরীরটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। বুকে ভীষণ চাপ সে অনুভব করতে থাকে। হাতের টর্চটা নিচে পড়ে যায়, কিন্তু তার আলোটা জ্বলে থাকে। একটু পরেই সেটা নিভে যায়। এন্ডারসন বুঝতে পারে সে আর সেই কেবিনের মেঝেতে নেই, কারণ তার পায়ের নিচের মেঝের কোনো স্পর্শই সে পারছে না। পায়ের নিচটা শূন্য। সুরগুলো তাকে জড়িয়ে ধরে অনেক উঁচুতে উঠিয়ে নিচ্ছে। সেগুলো যেন কোথাও তাকে টেনে নিয়ে যেতে চেষ্টা করছে। এটা এন্ডারসন স্পষ্ট বুঝতে পারলো, কিন্তু কোথায় আর কি তাকে এভাবে জড়িয়ে ধরলো। সুরগুলো বেশ তৈলাক্ত, সেটা অনুভবে সে বুঝতে পেরেছে। কিন্তু এ কি আরেকটি সুর যেন তার গলায় জড়িয়ে ফেলছে। হঠাৎ ঠিক তাই ডান হাতের দিকটা সে এখনও একটু হলেও নড়তে পারছে। সেটাই সে ডান হাতের পকেটে ঢুকিয়ে দেয়। আসলে এখানে আসার আগে ডান পকেটে একটা বড় ছুরি সে নিয়ে রেখেছে। আসলে সে অনুমান করেছিল যদি কখনো তার হাতে রাইফেল না থাকে তবে সেই চূড়ান্ত পরিস্থিতিতে তার পকেটে থাকা এই ছুরি কাজে দেবে। এই ভেবে সে সেটা নিজের কাছে রেখেছিল। আর বলা বাহুল্য, এখন ঠিক সেই রকমই পরিস্থিতি। মাছের ঝাঁকের তাড়া খেয়ে আসতে গিয়ে তার সাথে থাকা রাইফেলটা কোথায় যেন পড়ে গেছে। আর এই ঘরে সে একা, তার সাথে আর কেউ নেই। আর আসবেই বা কী করে? ফেরার সময় তো সেই ছিল সবার পিছনে, একেবারে একা। তাই এখন যেমন পরিস্থিতি তৈরি হোক না কেন, সমস্তটাই তাকে একাই সামলাতে হবে। ঠান্ডা মাথায় বুদ্ধি করে বিপদের মোকাবিলা করে একাই তার মধ্যে থেকে বেঁচে বেরিয়ে আসতে হবে তাকে। কিন্তু এটা কী প্রাণীর সুর! একেবারে এমন বন্ধনে তার গোটা শরীরটাকে কেন আবদ্ধ করে ফেলছে? এর থেকে বেরিয়ে আসাটাও ভীষণ চ্যালেঞ্জিং। হয়তো এখানেই তার মৃত্যু লেখা রয়েছে, আর জীবনের শেষ প্রহরটা সেইভাবেই গুনে চলেছে। এন্ডারসন কি পারবে সামান্য একটা ছুরি দিয়ে একটা অজানা কোনো জন্তুকে প্রতিহত করে সেখান থেকে বেরিয়ে আসতে? নাকি সেও? জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব। অন্তিম পর্ব আসছে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, জানাতে থাকুন কেমন লাগলো, শেয়ার করুন দেশে বিদেশে আপনার বন্ধুদের সঙ্গে। শুনছেন শব্দ কথা অফিসিয়ালি স্পেশাল প্রজেক্ট অতল জলের বিভীষিকার পর্ব 2। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ধন্যবাদ, নমস্কার।